দেখো আজকে সিডিপির আমাদের 6th ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 6 আমরা অলরেডি 5টা ক্লাস করে নিয়েছি। তো আমাদের গতকালকে যে প্রিভিয়াস ক্লাস, সেই ক্লাসে আমরা পড়েছিলাম ইস্যুস অফ ডেভেলপমেন্ট এবং কি পড়েছিলাম বলতে পারো যে বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য। এগুলো পড়েছিলাম। তো অফ ডেভেলপমেন্ট এটা নিয়ে আজকে প্রথমে আমরা অর্থাৎ প্রিভিয়াস ক্লাসের এমসিকিউ সলভ করব। দেন আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক অর্থাৎ থিওরি পড়বো আমরা, সেটা হচ্ছে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। আমরা শুরু করি। তাহলে দেখো প্রথম কোয়েশ্চেন নাম্বার 1, বিকাশে পুষ্টির অভাবের প্রভাব পড়ে কেবল মানসিক বিকাশে, কেবল শারীরিক বিকাশে, শারীরিক ও বুদ্ধিভিত্তিক বিকাশে, কেবল সামাজিক বিকাশে? বলো কোনটা হবে? অপশন সি। তাহলে দেখো, আমাদেরকে বলেছিলাম আমাদের যে বিকাশের 3টে ডোমেন বা ক্ষেত্র, এরা হচ্ছে ইন্টার রিলেটেড, তাই তো? এরা পরস্পর সম্পর্কিত। একটার যদি কি হয় না, তোমার বলতে পারো ব্যাড ব্যাড ইফেক্ট দেখতে পাবো, না ওপরটার উপর দেখতে পাবো, অর্থাৎ একটা যদি খারাপ হয়ে যায় বাকিটাও খারাপ হয়ে যাবে। তাহলে দেখো, বিকাশে পুষ্টির অভাবে সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের হেলথের উপর। তার মানে শারীরিক তো হবেই, বা তোমাদের বলেছিলাম যে শারীরিক বিকাশ যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের যে বুদ্ধিবৃত্তিক বিকাশ সেটাও কিন্তু ঠিকঠাক হবে না। তাহলে এখানে দেখো, এখানে অপশন দেখো কেবল মানসিক বিকাশে, তাহলে এটা হবে না। তারপর দেখো কেবল শারীরিক বিকাশে, কেবল কথাটা লিখা আছে, তার মানে এটাও হবে না। কেবল সামাজিক বিকাশে, এটাও হবে না। তাহলে আমরা জানি ইন্টার রিলেটেড, এখানে যেহেতু দুটো দেওয়া আছে তাহলে সি অপশনটাই হয়ে যাবে সঠিক আনসার, কারেক্ট। বলো বুঝতে পেরেছো? নেক্সট আচ্ছা। নেক্সট ক্লাস নেক্সট তোর সামাজিক বিকাশ, সামাজিক বিকাশের মূল ভিত্তি আমাকে প্রথম দেওয়া আছে পরিবার, তারপরে বিদ্যালয়, তারপরে সমাজ, তারপরে মিডিয়া। অপশন এ। পরিবার। তাহলে তোমাদেরকে স্টেজেস অফ ডেভেলপমেন্ট যখন পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম যে আমাদের প্রথমে প্রিন্যাটাল স্টেজ। তো প্রিন্যাটাল স্টেজে আমাদের কিন্তু সামাজিক বিকাশ হয় না, কারণ আমরা মায়ের গর্ভে থাকি, তখন আমরা কারোর সাথে কিন্তু ইন্টারাকশন করি। তারপরে আমাদের আছে ইনফ্যান্সি। ইনফ্যান্সিতে বলেছিলাম তোমাদের যে আমাদের ইন্টারাকশন হয়, সেটা থাকে আমাদের এজেন্সি যদি আমরা বলি, তাহলে আমাদের এজেন্সি হচ্ছে আমাদের ফ্যামিলি। আর এর এজেন্টস যারা হচ্ছে বলেছিলাম মা বাবা, তারপর তোমার সিবলিংস, তোমার রিলেটিভ। তাহলে সঠিক আনসার কোনটা হবে? বিদ্যালয় তো হবে না, কারণ এই এজের বাচ্চারা বিদ্যালয় যায় না, মানে স্কুলে পড়াশোনা করে না 2 বছর বয়স। এই অপশনটা হবে না। মিডিয়া, খবর তো বুঝেই না, তো খবর কিছুই বুঝতে পারে না, কিছু বুঝে না ও, জগৎ সম্পর্কে কোনো কিছুই জানে না, তাহলে এটাও হবে না। তারপর হচ্ছে সমাজ, সোসাইটি সম্পর্কেও তার ধারণা থাকে না, কারণ বললাম যে 2 বছর বয়সে সে তার যে পরিবার তার মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাইরের জগৎ সম্পর্কে। তাহলে 3 নম্বর অপশনও যাবে, সঠিক আনসার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। নেক্সট নেক্সট কোয়েশ্চেন। তারপর দেখো, শিশুর বিকাশজনিত বিলম্ব বলতে বোঝায়, অপশন দেওয়া আছে। বলছে বিকাশ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া, নির্দিষ্ট সময়ে প্রত্যাশিত উন্নয়ন না হওয়া, অতি বিকাশ, বৃদ্ধি। স্যার অপশন বি। অপশন বি হবে। তাহলে দেখো, বিকাশজনিত বিলম্ব যেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে বলতে আমরা কি বুঝি, যে নর্মাল যে ডেভেলপমেন্ট সেটা হয় না, কি হয় না সেটা আমরা বলেছিলাম
এটা কি হয় না খুব স্লো হয়। মানে প্রত্যাশিত এখানে দেখতেই পাচ্ছ যে সময়ে প্রত্যাশিত উন্নয়ন না হওয়া, এটা হবে না অতি বিকাশ, এটা হবে না দ্রুত বৃদ্ধি, এটা হবে না শিশু বিকাশ বন্ধ হয়ে যাওয়া, এটা হবে। আমরা জানি যে বিকাশ কোনোদিন বন্ধ হয় না। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, তাহলে এটা হবে না। অতি বিকাশ এটাও হবে না। কারণ দেখো অতি বিকাশ হলে ডিলে কথাটা কিন্তু বলতো না। তারপরে দেখো দ্রুত বৃদ্ধি, এখানে দেখো আমরা বিকাশ নিয়ে আলোচনা করছি, তাহলে এটাও কিন্তু হবে না, কারণ আমরা জানি বৃদ্ধি হচ্ছে পার্ট। তাহলে সঠিক আনসার হয়ে যাবে নির্দিষ্ট সময়ে প্রত্যাশিত বিকাশ না হওয়া বা উন্নয়ন না হওয়া। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। বাকিরা বুঝতে পারছো সবাই? কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করবে। নেক্সট, মানসিক বিকাশে সবচেয়ে বেশি প্রভাব ফেলে বিদ্যালয়ের শিক্ষক, পরিবারের পরিবেশ, বলছে পরিবারের পরিবেশ, বন্ধু বান্ধব, সমাজ। অপশন বি। আর কেউ? দুইটাই হবে স্যার। হুম, বলো। তাহলে অপশন বি। মেন্টাল ডেভেলপমেন্ট, যেটা বহুবার বলছিলাম, শিশুর মানসিক বিকাশে সবচেয়ে বেশি প্রভাব ফেলে বিদ্যালয়ের শিক্ষক, পরিবারের পরিবেশ, বন্ধু বান্ধব, সমাজ। আমরা জানি মেন্টাল বলতে পারো ডেভেলপমেন্ট, এটার ক্ষেত্রে আমরা দেখি আমাদের বিদ্যালয় তো শুরু হয়, তোমরা জানো যে আমাদের স্কুলিং শুরু হয়, এখন প্লে স্কুল হয়ে গেছে, 3 বছর 4 বছরে এখন প্লে স্কুলে যায় বাচ্চারা। অ্যাকচুয়াল পঠন পাঠন শুরু হয় আমাদের 6 বছর থেকে। তার আগে পর্যন্ত বাচ্চা তো বাড়িতেই থাকে। তারপর দেখো বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব সাধারণত আমাদেরকে বলেছিলাম যে বন্ধু বান্ধবটা আমাদের শুরু হয় আমাদের চাইল্ডহুডে। তারপর দেখো সমাজ, সমাজটা, সমাজ সম্পর্কে বলতে পারো আমাদের যে ধারণা সেটা চাইল্ডহুডেই শুরু হয়, কিন্তু পুরোপুরি আসে না, সেটা পূর্ণাঙ্গ বিকাশ হয় না। কিন্তু আমরা যদি দেখি পরিবারের পরিবেশ, এটা আমরা ইনফ্যান্সিতেও লক্ষ্য করব, চাইল্ডহুডে, কারণ তুমি বাড়ির পরিবেশেই কি সারাক্ষণ থাকো, বাড়ির পরিবেশ থেকেই তুমি বড় হও, তো বাড়ির পরিবেশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এও হলো না, তাহলে বিও হবে না, তারপরে সিও ডিও হবে না, তাহলে কারেক্ট যে পরিবারের পরিবেশ আর মানসিক বিকাশে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। নেক্সট, নেক্সট হচ্ছে আবেগীয় বিকাশের মূল ভিত্তি হলো নিয়ম শৃঙ্খলা, ভালোবাসা ও নিরাপত্তা, খেলাধুলা, শিক্ষা। অপশন বি। অপশন বি। ওয়াই বি বি ওয়াই দিয়েছো। এর অ্যান্সার সি হবে। তাহলে দেখো শিশু আবেগীয় বিকাশের মূল ভিত্তি হলো, ফার্স্ট অপশন দেখো নিয়ম শৃঙ্খলা দেওয়া আছে, তারপরে দেখো ভালোবাসা ও নিরাপত্তা, তারপরে আছে খেলাধুলা, তারপরে আছে শিক্ষা। তাহলে দেখো আবেগ, আবেগ আমাদের জানো তোমরা যে এই ইমোশনটা আমাদের ভালোবাসার সাথে যুক্ত আছে। আবেগ কথাটা দেখবে ভালো, নিয়ম শৃঙ্খলার মধ্যে এটা আসবে না। তারপরে দেখো খেলাধুলাতে আছে বাট অতটা নেই। তারপর দেখো শিক্ষা, তাহলে এই ভালোবাসা ও নিরাপত্তা এটাই হয়ে যাবে সঠিক আনসার। কি হবে না? যারা কি বলেছো এটা সঠিক, সঠিক আনসার। কমেন্ট করে সবাই ঠিক। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে বিকাশে খেলাধুলার ভূমিকা হলো অপ্রয়োজনীয় শারীরিক ও স্যার অপশন মানসিক বি। বিকাশে সহায়ক, সময় স্যার নষ্ট অপশন বি, করা। শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। দেখো খেলাধুলাটা কিন্তু অপ্রয়োজনীয় না, তাহলে এটা অপশন। সময় নষ্ট করা, সময় নষ্ট করা, তাহলে হয় যদি আমরা অতিরিক্ত খেলি তাহলে আমাদের সময় নষ্ট হয়, নর্মাল যদি খেলি আমাদের সময় নষ্ট, তাহলে এটাও হবে না।
তারপর দেখো কেবল বিনোদনমূলক, হ্যাঁ, দেখো কেবল কথাটা বলেছে, তো এখানে বিনোদন মানে শুধু আনন্দের জন্যই আমরা খেলি এরকম না। কেবলমাত্র যে বিনোদনই হয় কেবল খেলার মধ্যে এটা না। আমাদের বলতে পারো শারীরিক বিকাশের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মেন্টাল বলতে পারো ডেভেলপমেন্টের এটা ইম্পর্টেন্ট। তাহলে এটাও হবে না, ডিও হবে না। তাহলে শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। খেলাধুলা করলে কি হয় না, তোমার শরীর সুস্থ থাকে, ভালো থাকে। এবার তোমরা জানো যে আমাদের বডির সাথে কিন্তু আমাদেরকে বললাম শারীরিক বিকাশের সাথে কিন্তু মানসিক বিকাশের সম্পর্ক আছে। জন্য শরীর ভালো থাকে তাহলে তোমার মনও ভালো থাকবে। তাহলে হিসাবে সঠিক আনসার শারীরিক মানসিক বিকাশে সহায়ক। সবাই সঠিক। তারপর দেখো বিকাশে বিকাশে সমস্যা দেখা দিলে প্রথমে যোগাযোগ করা উচিত বন্ধুর সঙ্গে, চিকিৎসক বা মনোবিজ্ঞানীর সঙ্গে, বিদ্যালয় প্রধানের সঙ্গে, মিডিয়ার সঙ্গে। কি হবে স্যার? Option B. তাহলে দেখো বিকাশে সমস্যা দেখা দিলে প্রথমে যোগাযোগ করা উচিত। তাহলে তোমার যদি হয় সমস্যা দেখা দেয় তাহলে এর বলতে পারো ট্রিটমেন্ট এটা ২ রকমের হয়। যদি আমাদের ফিজিক্যাল যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের বলতে পারো যে চিকিৎসক তিনি করবেন না চিকিৎসা। কিন্তু আমাদের যদি অনেক সময় বলে না মনের অসুখ, মানে তুমি ওর বডি চেকআপ করলে সব কিছু করলে ব্রেনের ছবি করলে কোনো সমস্যা নেই। তখন আমরা বলি না যে মনের অসুখ হয়েছে। এখন মনের অসুখ সারাতে কে পারবেন? মনোবিজ্ঞানী। তাহলে মনোবিজ্ঞানীর কাছে বা সাইকিয়াট্রিস্ট করো তার কাছে যেতে হবে। তাহলে বন্ধুর সঙ্গে এটাও হবে না, বিদ্যালয়ের প্রধানের সঙ্গে এটাও হবে না, মিডিয়ার সঙ্গে এটাও হবে না। তাহলে সঠিক আনসার বি, চিকিৎসক বা মনোবিজ্ঞানীর। নেক্সট, ক্লাসে শিক্ষক কিভাবে সাহায্য করতে পারেন? কঠোর নিয়ম চাপিয়ে স্যার উৎসাহ অপশন বি। সহানুভূতির মাধ্যমে, শাস্তি দিয়ে রক্ষা করে। তাহলে দেখো কঠোর নিয়ম চাপিয়ে দিয়ে তাহলে তো দেখো এটা কি বলেছে যে ক্লাসে শিক্ষক কিভাবে সাহায্য করবেন, কিভাবে হেল্প করবে। কঠোর নিয়ম চাপিয়ে কিন্তু হেল্প করা হলো না, এটা হবে না। শাস্তি দিয়ে তোমরা জানো এখনকার যে এডুকেশন সিস্টেম তোমরা জানো যে এখানে শাস্তির সাইকোলজি বলে শাস্তি দেওয়া যাবে না। এরকম মারধর বা সেরকম শাস্তি দেওয়া যাবে না। ভালোবাসার মাধ্যমেই তোমাকে পড়াতে হবে বাচ্চাদের বাচ্চাদের। তাহলে এটাও হবে না। তারপর দেখো উপেক্ষা করে, এটাও হবে না যে তুমি ওকে ইগনোর করবে। কারণ তোমার স্টুডেন্ট, ওকে ইগনোর করতে পারো না। যদি একজন আদর্শ টিচার হও তোমার স্টুডেন্ট পারবে না, এটাও হবে না। তারপরে দেখো উৎসাহ ও সহানুভূতির মাধ্যমে করতে হবে, তোমাকে ইন্সপায়ার করতে হবে, বেশি বেশি উৎসাহ দিতে হবে এবং তোমাকে সিম্প্যাথিও দেখাতে হবে। এটাই হয়ে যাবে সঠিক উৎসাহ ও অনুভূতির মাধ্যমে। তারপরে বিকাশে প্রধান প্রতিবন্ধক হলো, স্যার অপশন এ। তাহলে দেখো বিকাশে প্রধান প্রতিবন্ধক হলো, এখানে দেখো খেলাধুলা আমাদের শিশু বিকাশের সহায়ক, আগেই পড়লাম আমরা। বিদ্যালয় আমাদের সহায়ক, আমাদের বিকাশে সাহায্য করে। সহপাঠী যারা পিয়ার্স আছেন থাকে তারাও কি করে আমাদের বিকাশে সাহায্য করে। দেখবে দারিদ্র এবং অপুষ্টি, তাই তো এটাই হচ্ছে আমাদের কি করো বিকাশের প্রতিবন্ধক। অপুষ্টি হয় না, তোমাদের যদি ম্যাল নিউট্রিশন বাচ্চাদের মধ্যে দেখতে পাও দেখবে কি হবে না, ও অপুষ্টিতে বেশি দিন ভুগলে ওর ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঠিক হবে না। ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঠিকঠাক না হলে তার মানসিক বিকাশ ঠিকঠাক ঘটবে না।
মানসিক বিকাশ না ঘটলে সামাজিক বিকাশ ঘটবে না। দারিদ্র ও অপুষ্টি হিসাবে নেক্সট বিকাশে ইমোশনাল বলতে বোঝায় ধরো তোমরা তবে সঠিক বিকাশে বলতে বোঝায় বুদ্ধিভিত্তিক ক্ষমতা, আবেগকে বুঝে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, কেবলমাত্র সহানুভূতি, শিক্ষাগত সাফল্য হবে বলো। তাহলে এটাকে যদি আমরা ভালোভাবে বুঝি আমাদের খুব সহজ ভাষায় যদি বলি তোমাদেরকে, আমাদের যে ইমোশন, আমাদের যে আবেগ, সেটাকে আমাদের যে ইন্টেলিজেন্স পারো যে আমাদের চালাকি বা বুদ্ধির দ্বারা কি করা না সেটাকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, এটাকেই বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স। অনেকে আবেগ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, অনেক আবেগী হয়, তাদেরকে কিন্তু সবাই ঠকে নেই। তারপর দেখবে কি হয়, অনেক আছে যাদের খুব অতিরিক্ত আবেগ থাকে, অনেকে দেখবে যে আবেগ আছে কিন্তু প্রকাশ করে না। তার মানে কি, তোমার কোথায় আবেগ প্রকাশ করতে হবে, কোথায় করতে হবে না, এটুকু কিন্তু তোমার কি করতে হবে না ইন্টেলিজেন্স, তোমার যে বুদ্ধি সেটার দ্বারা তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটাকেই বলা হয় এটুকুই কথা। তাহলে দেখো বুদ্ধিভিত্তিক ক্ষমতা, তাহলে এটা হবে না, আবেগকে বুঝে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, তাহলে এটাই হয়ে যাবে সঠিক আনসার। কেবলমাত্র সহানুভূতি, এটাও হবে না। শিক্ষাগত সাফল্য, এটাও হবে না। তাহলে তোমরা বুঝতে পারলে কথাটার মানে, ইমোশনাল ইন্টেলিজেন্স কথাটার মানে বুঝতে পারলে। পেরেছো? নেক্সট নেক্সট হচ্ছে বিকাশে ভাষা সমস্যার ফলে কি অসুবিধা দেওয়া আছে অপশন। সামাজিক যোগাযোগে বাধা সৃষ্টি হয়, শারীরিক বৃদ্ধি দেয়, মানসিক স্যার অপশন এ। তাহলে দেখবেন ভাষা আমরা কি করি, ভাষা কেন আমরা ব্যবহার করি? ভাষা হচ্ছে আমাদের কমিউনিকেশনের একটা মিডিয়াম বলতে পারি, যোগাযোগের একটা মাধ্যম। যে তোমার সাথে আমি কমিউনিকেশন করছি, ইন্টারাকশন করছি, এটার মিডিয়াম হোক কি, আমি ভাষা দিয়ে ইন্টারাকশন করছি। তাহলে আমাদের যে যোগাযোগের মাধ্যম তোমার আর আমার মধ্যে, মিডিয়ামটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট অপশন বলছে শারীরিক বৃদ্ধি থেমে যায়, এটা ভুলভাল কথা। মানসিক স্থিরতা আসে, এটাও হবে না। সমস্যা হয় না, এটাও হবে না। তাহলে দেখো শিশু বিকাশে ভাষা সমস্যার ফলে কি হয়, সামাজিক যোগাযোগে বাধা সৃষ্টি, মানে সোশ্যাল যে ইন্টারাকশন, তাতে কি হয় না সমস্যা হয়। তাহলে এই ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখো বিকাশ প্রভাবিত হয়, এটা অনেকবার করা হয়েছে, এটা খুব তোমাদের ভালোভাবে করিয়েছি। কেবল বংশগতিতে, কেবল পরিবেশ, বংশগতি পরিবেশ উভয়ের দ্বারা অপশন সি। অপশন অপশন সি। তাহলে অপশন অনেকবার ডিসকাশন হয়েছে, অপশন দ্য কারেক্ট। এবার নেক্সট যেটা আমরা পড়বো আজকে, সেটা হচ্ছে আমাদেরকে যখন আমি স্টেজেস অফ ডেভেলপমেন্ট করাচ্ছিলাম, আমাদেরকে বারবার বলছিলাম একটাই কথা, কগনিটিভ ডেভেলপমেন্ট বাড়ছিল, কখনো কম ছিল বা কোনো কিছু হচ্ছিল, বারবার তোমাদেরকে বলছিলাম। যখন আমরা কগনিটিভ মানে পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট খুব ভালোভাবে পড়াবো, চলে এসছে কিন্তু পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা পেঁয়াজের
জ্ঞানীয় বিকাশ তত্ত্ব, বা এটা তোমরা অনেক বইয়ে পাবে লেখা থাকে পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব। তো এটা নিয়েই আজকে আমাদের ক্লাস। কোয়েশ্চেন আমাদের প্রিভিয়াস ক্লাস তার কিন্তু এমসিকিউ করিয়ে দিলাম। আমরা পিয়াজের কি পড়বো? পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। প্রথমে আমরা জানবো যে জিন পিয়াজে কে ছিলেন। তিনি ছিলেন, মনে রাখবে, তিনি ছিলেন, তোমাদের জন্য লিখে দেখো, ছিলেন মনোবিজ্ঞানী। তাদের চিন্তা ভাবনা, শেখার ক্ষমতা ও জ্ঞানের বিকাশ নিয়ে গবেষণা করেন। এবার দেখো, তোমরা হয়তো অনেক বইয়ে পড়েছো যে জিন পিয়াজেকে বলা হয় ফাদার অফ চাইল্ড সাইকোলজি, অর্থাৎ মনোবিজ্ঞানের জনক বলা হয়। তোমরা হয়তো পড়েছো, কেন বলা হয় বলো? আরো কোনো আইডিয়া থাকলে জানো, যদি তোমরা শেয়ার করতে পারো। কেন বলা হয় জিন পিয়াজেকে আমরা কেন বলবো ফাদার অফ চাইল্ড সাইকোলজি? স্যার, কারণ তিনি প্রথম ছিলেন যে মানে শিশুদের উপর পরীক্ষাটা করেছেন। বাকিরা তো প্রাণী নিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু জিন পিয়াজে প্রথম শিশুর উপর এই পরীক্ষাটা করেছেন। তাহলে দেখবে যে তোমরা প্যাভলভ মানে পড়েছো, হয়তো শুনেছো প্যাভলভের ক্লাসিক্যাল একটা পরীক্ষা করেছিলেন। বা তোমাদেরকে থর্নডাইক যখন ডেমো ক্লাস দিয়েছিলাম তখন থর্নডাইকও দেখেছি একটা বিড়াল নিয়ে কি করেছিলেন, একটা পাজেল বক্স তৈরি করে বিড়ালের উপরে। কিন্তু আমরা জিন পিয়াজিকে কেন বলবো শিশু মনোবিজ্ঞানের জনক? এর কারণ হচ্ছে জিন পিয়াজের আগে যতগুলো মনোবিজ্ঞানী ছিলেন, তারা কি করতেন, তিনাদের যে এক্সপেরিমেন্ট সেটা প্রথমে অ্যানিমালসের উপর এক্সপেরিমেন্টটা করার পর করতেন না, অ্যানিমালসের উপর এক্সপেরিমেন্ট করতেন, তারপর এটাকে হিউম্যান বিংসের উপর অ্যাপ্লাই করতেন। কিন্তু জিন পিয়াজে ছিলেন প্রথম মনোবিজ্ঞানী, তিনি কি করেছিলেন না, সরাসরি বাচ্চাদের উপর তিনার রিসার্চ করেছিলেন। সরাসরি হিউম্যান বিংসের উপর রিসার্চ করেছিলেন, বাচ্চাদের উপর তিনি সরাসরি রিসার্চ করেছিলেন। এজন্যই এটাই কারণ যে জিন পিয়াজেকে আমরা বলে থাকি মনোবিজ্ঞানের জনক। মানে তিনি এর উপর অনেক রিসার্চ করেছিলেন, তিনি সম্পর্কে অনেক কথা বলে গেছেন, যেগুলো আমরা কি করি, আমাদের যে এডুকেশনাল সাইকোলজি বলতে পারো, সেখানে আমরা পড়ি। দেখবে তোমরা যে কোনো প্রফেশনাল কোর্স করে থাকো না কেন, হয় বিএড, ডিএলএড, তোমরা যাই করে থাকো না কেন, তোমাদেরকে জিন পিয়াজে পড়তেই হয়েছে। সম্পর্কে তোমাদের কোয়েশ্চেন দেখতে কেন? তিনি হচ্ছেন ফাদার অফ চাইল্ড সাইকোলজি, অর্থাৎ শিশু মনোবিজ্ঞানের জনক। তাহলে আশা করি এরপর যখন তোমরা বইয়ে পড়বে যে জিন পিয়াজেকে বলা হয় শিশু মনোবিদ্যার জনক, তাহলে এই কোয়েশ্চেন্সটা তোমাদের মাথার মধ্যে আসবে না যে কেন বলা হয়। তাহলে তার রিজনটা বললাম, তার কারণটা হচ্ছে জিন পিয়াজে হচ্ছেন প্রথম মনোবিজ্ঞানী যিনি সরাসরি মানুষ অর্থাৎ হিউম্যান বিংসের উপর, বিশেষ করে বাচ্চাদের উপর কি করেছিলেন, নার রিসার্চ করেছিলেন। সেই জন্য জিন পিয়াজেকে আমরা বলি ফাদার অফ চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিজ্ঞানের জনক। বলো, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমাদের মধ্যে যেন কোনো ডাউট বা কনফিউশন না থাকে কেন বলা হয়। তারপর এবার জিন পিয়াজে দেখো কি করেছেন। জিন পিয়াজের আমরা যখন ডেভেলপমেন্ট থিওরি পড়তে যাব, দেখবে যে জিন পিয়াজে সবচেয়ে যেটার উপর ইম্পর্টেন্স দিয়েছেন সেটা হচ্ছে এজ। এজ বা বয়স। তিনি কিন্তু এজ বা বয়সকে কিন্তু খুব ইম্পর্টেন্স দিই। সেই জন্য জিন পিয়াজের আমরা যখন কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পড়ি, তখন দেখবে পড়বো, এখনই পড়াবো তোমাদেরকে, 4টা স্টেজ পড়াবো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এজ, অর্থাৎ এজ কিন্তু আমরা মেনশন করি মোটর থেকে 2, অর্থাৎ এজকে তিনি ইম্পর্টেন্স দিই। তিনি বলতে চেয়েছেন এজ বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট কি হয় না, পরিবর্তিত হয়। তিনি কিন্তু বলতে পারো ইনেটিস্ট, বলতে তিনি কিন্তু নেচারে বিশ্বাসী ছিলেন। মানে তিনি বলতেন যে
বাচ্চাদের যে ডেভেলপমেন্ট এটা হয় পুরোপুরি হচ্ছে বলতে পারো এক প্রকার জেনেটিক, মানে সব কিছুই হচ্ছে বাচ্চাদের যে ডেভেলপমেন্ট এখানে কিন্তু কি আছে তোমার বলতে পারো নেচারের কিন্তু প্রভাব বেশি, মানে নেচারের প্রভাব সবচেয়ে বেশি আছে। নার্চারকে তিনি ইম্পর্টেন্স দিয়েছেন কিন্তু খুব একটা দেননি। সেজন্য ইনার যখন থিওরির ক্রিটিসিজম পড়বো তখন তোমরা এটাও দেখতে পাবে এটার জন্য তা করা হয়েছে। তারপর আরেকটা কথা বলেছে যে আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট এটা হচ্ছে ইউনিভার্সাল। কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন যে একটা ধরো বাচ্চা, ধরো ও ইন্ডিয়াতে বাস করে, ইন্ডিয়াতে বাস ধরো আরেকটা বাচ্চা ইউএসএ, আরেকটা বাচ্চা হচ্ছে রাশিয়ার। তাহলে দেখো এদের জিওগ্রাফিক্যাল যে বলতে পারো যে লোকেশন সেগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, ইন্ডিয়া, ইউএসএ, রাশিয়া। তিন পিয়াজে বলেছেন একটা বাচ্চা যেখানেই থাকুক না কেন তাকে এই স্টেজ সরি মোটর স্টেজ চারটা যে স্টেজ এরকমভাবেই কি হয় এই ডেভেলপমেন্টটা ঘটতে থাকে। এরকম তোমাদেরকে বিকাশের ক্রম পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে একটা বাচ্চা প্রথমে কি করবে না বসতে শিখবে, তারপরে বাচ্চা কি করবে বসতে শিখবে, তারপরে দাঁড়াতে শিখবে, তারপরে হাঁটতে শিখবে, তারপরে দৌড়াতে শিখবে। তো জিন পিয়াজে এটাই বলেছেন যে তোমার জিওগ্রাফিক্যাল লোকেশন ম্যাটার করে না, এই যে ডেভেলপমেন্ট এটা হচ্ছে সব জায়গায় একই রকম, সব জায়গায় একই রকম, সেজন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল। বুঝতে পারলে? এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল। তারপর তিনি বাচ্চাদের সম্পর্কে জিন পিয়াজে বাচ্চাদের সম্পর্কে আরেকটা কথা বলেছেন যে তোমাদের মাঝে মাঝে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় বাচ্চাদেরকে লিটল সায়েন্টিস্ট কে বলেছেন। তাহলে বাচ্চাদেরকে লিটল সায়েন্টিস্ট বলেছেন কেন? আমাদের কি মতামত বলো দেখি। কি বলেছেন বাচ্চারা হচ্ছে একটা লিটল এক একটা লিটল সায়েন্টিস্ট। তো বাচ্চারাকে কেন তিনি সায়েন্টিস্ট বলতে গেলেন? দেখবে যে যারা সায়েন্টিস্ট হন তারা কি করেন যখন রিসার্চ করেন ল্যাবে রিসার্চ করেন তো ল্যাবে রিসার্চ করার সময় তাদের ভুল হয়, বিজ্ঞানীদের ভুল হয়। এবার উনার যে ভুল ওই ভুল থেকেই কি করেন আবার শিক্ষা গ্রহণ করে আবার নতুনভাবে করেন না ওটাকে কারেকশন করে আবার অনেক জিন পিয়াজে বলেছেন যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারা একটা কথা শুনে থাকবে যে ট্যাবুলা রাসা। ট্যাবুলা রাসা মানে এই কথাটার মানে হচ্ছে ট্যাবুলা রাসা কথার মানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্লেট বা ব্ল্যাঙ্ক পেজ। মানে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের যে বলতে পারো মাথা বা ব্রেন সেটা পুরো ব্ল্যাঙ্ক থাকে, পুরো ব্ল্যাঙ্ক থাকে। আমাদেরকে যেই পরিবেশে মানুষ করবে বলে না তুমি শিশুকে যেভাবে মানুষ করবে সেভাবেই মানুষ হবে। জিন পিয়াজে এই মতবাদে কিন্তু বিশ্বাসী ছিলেন না। জিন পিয়াজে এই মতবাদে কিন্তু তিনি নার্চারে অতটা কিন্তু বিলিভ করতেন না বা বিশ্বাস করতেন না। তো লিটল সায়েন্টিস্ট কেন বলেছেন তাহলে? তাহলে বললাম যে সায়েন্টিস্টরা যেরকম ল্যাবে যখন ভুল করেন তারা নিজে নিজেই শিক্ষা গ্রহণ মানে এখান থেকে নিজে নিজেই কারেকশন করে শিক্ষা গ্রহণ করেন, এরকম জিন পিয়াজে বলেছেন যে বাচ্চারাও কি করবে না নিজে নিজেই ভুল করবে, নিজেরাই ওই ভুল থেকে শিখবে, নিজেদেরকে কি করবে না নিজেরাই ডেভেলপ করবে। সেই জন্য জিন পিয়াজে এটা বলেছেন যে তুমি টিচার তো এটা ভাববে না কোনোদিন যে তুমি বাচ্চাকে সব কিছুই তুমিই শিখাবে, এটা কোনোদিন ভাববে না। তুমি টিচার মানে তুমি বাচ্চাকে তুমি সব কিছু বলছে, তুমি অ্যাজ এ টিচার তুমি হচ্ছে একজন ফ্যাসিলেটর, তুমি ওর কি হবে একজন সহায়ক, তুমি ওকে জাস্ট কি করবে না ফ্যাসিলিটেট করবে, হেল্প করবে, সাহায্য করবে, বাকি কাজ বাচ্চা নিজেই করবে। পারলে? তাহলে এগুলো শিশুদের সম্পর্কে কিন্তু বলেছেন। চলো ফার্স্ট আমরা জিন পিয়াজে পড়তে যাব। জিন পিয়াজে পড়ার আগে আমাদের কিছু কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট লাগবে। ফার্স্ট যেটা হচ্ছে মা 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 কি? তো দেখবে একটা বাচ্চা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে ওর বাবাকে, মাকে, ঠিক আছে? বা ওর বলতে পারো যে বিভিন্ন যে অবজেক্টস বা বস্তু বা প্রাণী সম্পর্কে কোন ধারণা থাকে না। বললাম যে ওর
মাথাটা পুরো ব্ল্যাঙ্ক থাকে। সেজন্য ও যখন জন্মগ্রহণ করে তারপর ওকে অনেক কিছু আমাদেরকে কি করতে হয় না শেখাতে হয়। এরকম ১ম তোমাদেরকে যে টার্মটা ইউজ করলাম কি? না আমাদের যে বডি যদি বলি তোমাদেরকে, আমাদের যে বডি সেটা কি দিয়ে তৈরি? আমরা যদি ভাঙতে থাকি তাহলে আমাদের বডির যদি আমরা বলি বিল্ডিং ব্লক সেটা হচ্ছে আমাদের বডির বিল্ডিং ব্লক হচ্ছে সেলস বা কোষ বলতে পারো। এরকম আমাদের যে নলেজের বিল্ডিং ব্লক সেটা হচ্ছে আমাদের যে নলেজ সেটা স্কিমা দিয়েই তৈরি হয়। প্রথমে আমরা জানবো যে স্কিমা কি? তাহলে স্কিমা কি? না খুব সহজ ভাষায় যদি তোমাদেরকে বলি যে নলেজ অ্যাবাউট আ পার্টিকুলার থিং, বস্তু সম্পর্কে আমাদের যে ধারণা সেটাকেই বলবো আমরা কি মা। যেরকম এখানে তোমাদেরকে দেখতেই পাচ্ছ এখানে একটা বিড়ালের ছবি দিয়ে রেখেছি। ধরো একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর ও কিন্তু এটা বেড়াল এটা কিন্তু জানে না। কেন? না ওর মধ্যে কোনো স্কিমা তৈরি হয়ে নেই। তো এই যে ছবি, এই ছবি যখন বিড়ালটাকে দেখলো বাচ্চা, ওর মা ওকে বলছে এটা হচ্ছে ক্যাট। বা দেখবে এই স্কিমা তৈরি করার জন্য আমাদের বাচ্চাদের যে বই, ওই বইয়ে কিন্তু অনেক ছবি ইউজ করা হয়। কেন? না ওই বলতে পারো ছবি দিয়েই কি তৈরি হয়? না বাচ্চার একটা স্কিমা তৈরি হয়। ক্যাট এরকম হয়, ডগস এরকম হয়। ওইজন্য দেখবে বাচ্চাদেরকে তুমি যদি স্টোরি শোনাও তাহলে কিন্তু ওরা অনেক কোয়েশ্চেন কেমন হয় ওটা? কেমন হয়? ঠিক আছে? ছবি যদি দেওয়া থাকে তাহলে তাদের যে কৌতূহল সেটা অনেকটা কমে যায়। দেখো যে বিড়াল, এই বিড়াল সম্পর্কে বাচ্চা জানে না যে এটা ওর মা ওকে শেখালো যে এটা হচ্ছে কি? না বেড়াল। যখনই ওর মা ওকে বলে দিল যে এটা হচ্ছে বেড়াল, তখন কি তৈরি হলো? না বাচ্চার বিড়াল সম্পর্কে একটা স্কিমা তৈরি হলো। স্কিমা তৈরি হলো যে বিড়ালের ৪ টা পা হয়, বিড়ালের ২ টো চোখ হয়, ২ টো কান হয়। তার মানে একটা কি তৈরি করছে? বিড়াল সম্পর্কে একটা নলেজ তৈরি করছে, একটা জ্ঞান তৈরি করছে বা বলতে পারো মেন্টাল ফ্রেমওয়ার্ক তৈরি। তো এটাকেই বলবো আমরা তাহলে খুব সহজ ভাষায় যদি বলি যে কোনো বস্তুর সম্পর্কে তোমার যে ধারণা বা জ্ঞান এটাকেই বলবো আমরা ওই জন্য দেখবে যে আমাদেরকে এমন কোনো জিনিস দেখিয়ে দিল যেটা আমরা কোনোদিন দেখিনি, কোনোদিন শুনিনি। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা কি? আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? না ওই বস্তু সম্পর্কে আমাদের কোনো নলেজ নেই। প্রিভিয়াস নলেজ নেই। আমরা এই বস্তুটাকে আমরা চিনতে পারি না। দেখবে অনেক জিনিস আমরা অনেক সময় চিনতে পারি না। এটা কি? কেন? ওই বস্তু সম্পর্কে আমাদের কোনো বলতে পারো স্কিমা ব্রেনের হয়নি। তাহলে বুঝেছো স্কিমা কি হলো? পেরেছ? হলো? বললে স্কিমা हाँ सर। রেসপন্স করবে তাহলে তোমাকেও। তারপর দেখো নেক্সট যেটা আমরা আসবো অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশনকে বাংলাতে আমরা বলবো কি? আত্তীকরণ। বাংলাতে বলবো আমরা আত্তীকরণ। এটা আগে এক্সাম্পলটা দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগের যে আমার ছবিটা দেখালাম বিড়াল, এটা বিড়ালের ছবি। ওর মা বলল এটা বিড়াল। এবার কি করলো? বাচ্চা একটা কুকুরের ধরো যে করলো না একটা কুকুরের বাচ্চাকে দেখলো। এবার শিশু যখন কুকুরের বাচ্চাকে দেখলো তখন ওর মাকে বলছে ক্যাট, ক্যাট এটা হচ্ছে বিড়াল। কেন বলছে এরকম? বাচ্চা ভুল কেন বলছে? না দেখো যে এই কুকুরের বাচ্চা এবং বিড়াল এর মধ্যে অনেক সিমিলারিটি আছে। এরও ২ টো পা, এরও ২ টো কান, ২ টো চোখ, অনেক সিমিলারিটি আছে। এ ওর মাকে বলছে এটা হচ্ছে ক্যাট। তখন ওর মা বলছে ক্যাট না, এটা হচ্ছে ডগ, এটা হচ্ছে ডগ। তাহলে কি করলো বাচ্চা? এই যে এটা ক্যাট, এটা কিভাবে বলতে পারলো বাচ্চা? বাচ্চার মধ্যে একটা কি ছিল? একটা প্রিভিয়াস স্কিমা ছিল। আগে থেকেই তো একটা স্কিমা তৈরি হয়েছিল। তো আগের স্কিমাকে কাজে লাগিয়ে যখন আমরা নতুন কোনো কিছু ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা করি, কোনো নতুন জিনিসকে আমরা যখন ব্যাখ্যা করি তখন সেটাকেই বলবো আমরা অ্যাপ্লিকেশন। তাহলে কি বললাম? যে আমরা আগের স্কিমার সাহায্যে যখন নতুন কোনো কিছুকে ব্যাখ্যা করি বা ইন্টারপ্রেট করি তখন সেটাকেই বলবো আমরা অ্যাসিমিলেশন
বা আত্মীকরণ। বাচ্চা যে এই যে এটাকে বলছে ক্যাট, এর মূল কারণ হচ্ছে ওর মধ্যে কি আছে না, আগের একটা স্কিমা তৈরি হয়ে আছে। ওই স্কিমার সাহায্যে বা ওর হেল্প নিয়েই বলতে পারছে যে এটা হচ্ছে ক্যাট, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্যাট না। তাহলে কি বললাম, অ্যাসিমিলেশন হলো সেই প্রক্রিয়া যেখানে শিশু নতুন অভিজ্ঞতা বা তথ্যকে করে তার আগের স্কিমা অনুযায়ী বুঝে। যে আগে কি বুঝেছিল, এরকম দেখতে হলে ক্যাট হয়, তার মানে এটাও হচ্ছে ক্যাট। সরি, ক্লিয়ার হয়ে গেছে? তার মানে এক্সিস্টিং স্কিমাকে কাজে লাগিয়ে আমরা যখন কোনো কিছু নতুন কোনো কিছু করি না, ইন্টারপ্রেট করি, ব্যাখ্যা করি, বা আমরা কি করি কোনো কিছুর জ্ঞান অর্জন করি, সেটাকেই বলবো আমরা কি, রিলেশন। বলো, বুঝতে পারলে এত দূর? তাহলে নেক্সটে যাব। যদি কোনো সমস্যা হয়, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা কিন্তু জিজ্ঞেস করবে। স্যার আরেকবার একটু বলে দিন তো। বললাম যে প্রথমে বললাম যে আগের এতে বললাম যে স্কিমা, ওর মা বললো ওকে ওটা হচ্ছে বিড়াল। বিড়াল সম্পর্কে তার একটা স্কিমা তৈরি হলো বা মানসিক কাঠামো তৈরি হলো। এবার ওই স্কিমাটাকে কাজে লাগিয়ে ও বলছে, এই কুকুরের বাচ্চাটাকে দেখে বলছে এটাও বিড়াল। কেন বলছে না, ওর মধ্যে বিড়াল সম্পর্কে একটা স্কিমা তৈরি হয়েছিল। এই স্কিমাটাকে কাজে লাগিয়ে ও দেখছে যে কুকুরের বাচ্চা এবং বিড়াল দেখতে একই রকম। ও ওর স্কিমাটাকে কাজে লাগাচ্ছে, চারটা যার পা আছে, যে দেখতে এরকম হবে, দুটো কান থাকবে, দুটো চোখ থাকবে, মানে সিমিলারিটি আছে, তো দেখতে এরকম হলে এটা হচ্ছে সব, যতগুলো প্রাণী এরকম আছে সব হচ্ছে বিড়াল। তাহলে ওটাকে কাজে লাগিয়ে ও বলছে কুকুরের বাচ্চাটাকে যে এটা হচ্ছে বিড়াল। তার মানে আগের স্কিমাকে কাজে লাগিয়ে যখন আমরা নতুন কোনো কিছুকে ব্যাখ্যা করি বা চিনতে পারি বা চেনার চেষ্টা করি, তখন সেটাকে বলবো আমরা অ্যাসিমিলেট। হ্যাঁ স্যার, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন প্রথমে মা বললো, প্রথমে তো মা বললো কি এটা হচ্ছে বিড়াল। বাচ্চার তাহলে স্কিমা, বিড়াল সম্পর্কে স্কিমা তৈরি হয়ে গেল, এটা হচ্ছে বিড়াল। এবার দ্বিতীয়তে বাচ্চা গিয়ে বলছে ওর স্কিমাকে, আগের স্কিমাকে কাজে লাগিয়ে এই কুকুরের বাচ্চাটাও হচ্ছে বিড়াল। যে ওর মা বলছে না ওটা বিড়াল না, ওটা কুকুরের বাচ্চা। তখন বাচ্চা কি করছে, ওর যে এক্সিস্টিং স্কিমা ছিল, আগের যে স্কিমা ছিল, ওখানে কি করছে, ওখানে একটা চেঞ্জ আনতে হচ্ছে। মানে ওকে চেঞ্জ আনতে হচ্ছে, মানে ওকে পরিবর্তন করতে হচ্ছে। ওর যে এক্সিস্টিং স্কিমা ছিল, আগের যে স্কিমা ছিল, তাকে পরিবর্তন করতে হচ্ছে। যে ওকে মানে একটা স্কিমা, মানে ইয়ে বলতে পারো যে কুকুরের বাচ্চা সম্পর্কে আলাদা একটা স্কিমা তৈরি করতে। এরকম ভাবো, তো আলাদা জিনিস, তার মানে দুটো সম্পর্কে আলাদা আলাদা কি তৈরি করতে হবে, ফ্রেম অফ তৈরি করতে। বিড়াল আলাদা, কুকুরের বাচ্চা আলাদা। তাহলে বাচ্চা প্রথমে প্রথমে বললো, মা বললো এটা বিড়াল, তারপরে বাচ্চা বলল যে কুকুরের বাচ্চাটাও বিড়াল। তার মানে কি, ওর মা যখন ওকে বলছে এটা বিড়াল না কুকুরের বাচ্চা, করতে হচ্ছে ওর যে এই স্কিমা ছিল বিড়াল সম্পর্কে, তাকে চেঞ্জ করতে হচ্ছে। যে ওর কুকুর সম্পর্কে আলাদা একটা করতে তৈরি করতে হচ্ছে না, স্কিমা তৈরি করতে হচ্ছে। তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকেই বলবো আমরা অ্যাকোমোডেশন। তাহলে দেখো, অ্যাকোমোডেশন হলো সেই প্রক্রিয়া যেখানে শিশু নতুন অভিজ্ঞতা বা তথ্যকে বুঝতে গিয়ে তার আগের স্কিমা বা চিন্তা বদলে ফেলে এবং নতুন স্কিমা তৈরি করে। তার মানে সম্পর্কে যখন ও করলো, যে ও বুঝে গেল আচ্ছা বিড়াল আলাদা আর কুকুর আলাদা, তার মানে বিড়াল বিড়াল এবং কুকুরের পার্থক্য। বিড়াল সম্পর্কে একটা স্কিমা তৈরি করে, যে পরিবর্তন, এই পরিবর্তনটাকেই বলবো আমরা বা সহজ। স্যার অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মধ্যে তাহলে পার্থক্যটা কি হচ্ছে ঠিক বুঝতে পারলাম। হ্যাঁ, গুড গুড কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন করেছো। যে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মধ্যে পার্থক্য কি। অ্যাসিমিলেশন বললাম যে তোমার আগের যে স্কিমা ছিল ওটার সাহায্যে তুমি নতুন জিনিসকে ব্যাখ্যা করছো। আর অ্যাকোমোডেশন হচ্ছে যে তুমি যখন জানলে, ব্যাখ্যা করে বুঝতে পারলে যে আমার জিনিসটা ভুল, তখন তোমার আগের যে স্কিমা সেটাকে চেঞ্জ করে
নতুন যে জিনিসটা তুমি জানলে, যেটা সম্পর্কে তুমি ব্যাখ্যা করলে, ইন্টারপ্রেট করলে যে এটা হচ্ছে ভুল, তখন তুমি আগের যে স্কিমা ছিল ওটাকে তুমি রেখে দিলে, যে একটা নতুন স্কিমা তৈরি করলে যে এটা হচ্ছে আলাদা জিনিস, এটা হচ্ছে আলাদা জিনিস। বিড়াল আলাদা জিনিস ফলে বদলে ফেলাটাকে বলবো আমরা কি না অ্যাকোমোডেশন, পরিবর্তন করাটাকে। আর যখন আগের স্কিমা দিয়ে কোনো কিছুকে ব্যাখ্যা করব সেটাকে বলবো অ্যাসিমিলেশন। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। নেক্সট, কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করে নেবে, কোনো ইয়ে করবে না। তারপর দেখো ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশন কি? ইকুইলিব্রেশন হচ্ছে যে যখন মা বলল বিড়াল, তারপরে ও কুকুরের বাচ্চা যখন দেখল, তখন ওটাকেও যখন বলল বিড়াল, তখন মা বলল যে কি না ওটা বিড়াল না, এটা হচ্ছে কুকুরের বাচ্চা। তখন ওর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়, দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। ও বুঝতে পারে না যে কোনটা বিড়ালের বিড়ালের আর কোনটা হচ্ছে কুকুরের বাচ্চা। তো ও কি করলো না, কুকুর সম্পর্কে কি করলো, একটা আলাদা স্কিমা তৈরি করে নিল। এ কি হলো, এই যে আলাদা স্কিমা যখন তৈরি করলো তখন ওর মানসিক ভারসাম্য ফিরে আসলো। তখন ওর যে কনফিউশন বা কনফ্লিক্টটা কি হয়ে গেল না, দূর হয়ে গেল। এই যে মানসিক ভারসাম্য ফিরে আসা, এটাকেই বলবো আমরা ইকুইলিব্রেশন। হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে শিশু অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশন এর দুটির মাধ্যমে কি করে না ভারসাম্য বজায় রাখে। এটাকেই বলবো আমরা ইকুইলিব্রেশন। তাহলে ইকুইলিব্রেশন হচ্ছে তোমার সাম্য অবস্থায়, অর্থাৎ ব্যালেন্স তৈরি। যে একটা তোমার কনফ্লিক্ট তৈরি হয়ে গিয়েছিল, কোনটা হবে কুকুরের বাচ্চা আর কোনটা হবে বিড়াল, তো এটা নিয়ে কি হয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেলো, কারণ মা বলল এটা বিড়াল না, এটা হচ্ছে কুকুরের বাচ্চা। তখন কনফ্লিক্ট, তখন ও একটা নতুন স্কিমা তৈরি করে নিল। কারণ যখন নতুন স্কিমা তৈরি করলো তখন ওর একটা কি হলো না মানসিক ভারসাম্য তৈরি হলো। এই দুটোর মধ্যে যে মানসিক ভারসাম্য তৈরি হলো এটাকেই বলবো আমরা কি ইকুইলিব্রেশন, আগের অবস্থায় ফিরে আসা। আশা করি বুঝে গেছো। স্যার দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা হবে না, দুটো জিনিসকে দিয়ে ভারসাম্য হবে? হ্যাঁ, মানে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মানে এই দুটোর মধ্যে ভারসাম্য, না দুটো দিয়েই ভারসাম্য রক্ষা, যেটা দুটোর ইকুইলিব্রেশন? দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করে। ওই দুটোর মধ্যে তোমার বলতে পারো অ্যাসিমিলেশন আর আরেকটা হচ্ছে তোমার অ্যাকোমোডেশন, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করে। ঠিক দুটোর আছে, আপনি মধ্যে বলেছিলেন ভারসাম্য, দাঁড়া, আপনি দাঁড়া বলেছিলেন ওই জন্য কনফিউজড হয়ে গেল। দুটোর মধ্যে ভারসাম্য। নেক্সট নেক্সট এবার তাহলে ইকুইলিব্রেশন আমাদের করা হয়ে গেল। এবার আমরা কি করব না পেঁয়াজের 4টে স্টেজ ওয়ান বাই ওয়ান কিন্তু করব। ফার্স্ট যে স্টেজ সেটার নাম হচ্ছে সেন্সারি মোটর স্টেজ। এটাকে বলা হয় সংবেদন সঞ্চালন স্তর। এটা হচ্ছে প্রথম বড় স্তর, এটা হচ্ছে সেন্সারি মোটর স্তর। প্রথমে আমরা জানবো যে এই স্তরের নাম সেন্সারি মোটর স্টেজ হলো কেন। এটা তোমাদের যে এটাকে আমরা সেন্সারি মোটর বলি কেন, কারণ এই যে তোমার নাম, এই নামই কিন্তু অনেক কিছু তোমাকে তাহলে দেখো সেন্সারি কথাটা এসছে আমাদের সেন্স অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় থেকে। আর মোটর কথার মানে হচ্ছে মুভমেন্ট, তোমাদেরকে আগেই পড়িয়ে দিয়েছি মোটর স্কিল ডেভেলপমেন্ট, এর জন্যই পড়িয়েছি এখানে গিয়ে যেন তোমাদের কোনো সমস্যা না হয়। তাহলে দেখো সেন্সারি কথাটা এসছে আমাদের আর মোটর কথার মানে বললাম যে মুভমেন্ট। তার মানে এই স্টেজের বাচ্চারা তাদের যে জ্ঞানের বিকাশ ঘটায় সেটা কিসের মাধ্যমে না তাদের সেন্সেস অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে, অর্থাৎ মুখ দিয়ে। তারপরে তোমার বলতে পারো মুভমেন্ট মানে কোনো কিছু বলতে পারো যে আঁকড়ে ধরে এইভাবে কি করে না এদের যে জ্ঞানের বিকাশটা ঘটে থাকে। এরকম ইন্দ্রিয় ও চলাচলের মাধ্যমে শেখা, যেরকম চোখ কান মুখ হাত এগুলো করে ব্যবহার করে পরিবেশকে বুঝতে করে। জন্য এটাকে এই নাম হয়ে গেছে sensory motor। আমরা এই স্টেজের বাচ্চারা কি করে সেন্সেসের মাধ্যমে বলতে পারো যে পরিবেশকে বুঝতে পারে বা পরিবেশ সম্পর্কে ধারণা তৈরি হয়।
যেরকম এবার দেখো নেক্সট আমরা পড়বো এই স্টেজের বৈশিষ্ট্য। এই স্টেজের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তার চেয়ে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট যে বলেছিলাম তোমাদেরকে প্রথমেই যে পিয়াজে কি করেছেন না ভয়েস অর্থাৎ এইজকে কিন্তু খুব ইম্পর্টেন্স দিয়েছে, ভয়েসকে কিন্তু খুব ইম্পর্টেন্স দিয়েছে। এই জন্য তোমরা মনে রাখবে যে এই স্টেজ যে ডিউরেশন যেটা সময়কাল সেটা হচ্ছে 0 থেকে 2 বছর, 0 থেকে 2 বছর অর্থাৎ জন্মে আফটার বার্থ, জন্ম থেকে 2 বছর। সেই জন্য তোমাদের স্টেজেস অফ ডেভেলপমেন্ট যখন পড়িয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে প্রিন্যাটাল স্টেজে আমাদের শারীরিক বিকাশটা সর্বাধিক হয়, তো আমাদের কগনিটিভ এবং সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট কতটা হয় তা আমরা বলতে পারবো না, কারণ কোনো টেকনোলজি এখনো পর্যন্ত আসেনি যেটা প্রমাণ করে যে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট এবং ইমোশনাল বিকাশ হয় কি না। তো আমার কমন সেন্স দিয়ে বলছি, সোশিও ইমোশনাল বিকাশ সাধারণত না হওয়ারই কথা, কারণ মায়ের গর্ভে ইন্টারাকশন করতে পারে না, তার কোনো পাশাপাশি কোনো এজেন্সি থাকে না দিয়ে যার সাথে ও ইন্টারাকশন করে। বললাম যে আমরা হ্যাঁও বলতে পারবো না, আমরা নাও বলতে পারবো না, আমরা জানি না। সেই জন্য দেখবে ইনপিয়ার আর কগনিটিভ ডেভেলপমেন্ট আফটার বার্থ, 0 মানে হচ্ছে যে তোমার জন্ম থেকে 2 বছর পর্যন্ত। তাহলে এই ডিউরেশনটা মনে রাখবে, কারণ তিনি বয়সকে কিন্তু খুব ইম্পর্টেন্স দিচ্ছেন। সেই জন্য তোমাদেরকে মাঝে মাঝে কোয়েশ্চেন তোমাদেরকে কিন্তু কোয়েশ্চেন দিয়ে দেই কম্পিটিটিভ এক্সামে, এর সময়কাল কত সরি মোটর, মনে রাখবে 0 থেকে 2 বছর। এবার আসি আমরা এবার বৈশিষ্ট্যতে। বৈশিষ্ট্য কি? এই স্টেজের বাচ্চারা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য যেটা আমরা পড়বো যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এখানে নেই, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। অফ সাইট আউট অফ মাইন্ড। অফ মাইন্ড মানে এই স্টেজের বাচ্চাদের চোখের সামনে কোনো কিছু যখন ধরবে তুমি, ততক্ষণ পর্যন্ত বাচ্চারা ওটার দিকে তাকায়। তারপর যখন দেখবে এই স্টেজের বাচ্চাদের তুমি যখন কি করবে সরিয়ে নিবে, তখন বাচ্চারা ভাবে যে ওটা আগে ছিল এখন মানে ওটা আর এক্সিস্ট করে না, ওটা আর পৃথিবীতে নেই, এরকম ভাবে। এই স্টেজে এটা হচ্ছে বলতে পারো যে প্রথম 6 মাস বা বলতে পারো যে 1.5 বছর পর্যন্ত বাচ্চারা এরকমই ভাবে। 1.5 বছর পর্যন্ত, 1.5 বছরের আগের স্টেজ পর্যন্ত বাচ্চারা এরকমই ভাবে যে ওর চোখের সামনে এটা নিয়ে আসলে যে সরিয়ে নাও, যে বলো নেই, নেই, ঠিক আছে? তাহলে ও ভাববে যে আগে ছিল এটা, এখন তাহলে এটাকেই বলবো আমরা যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ওর চোখের সামনে যতক্ষণ রেখেছিলে ততক্ষণ পর্যন্ত দেখছিল, ততক্ষণ পর্যন্ত ছিল, যখনই ওখান থেকে সরিয়ে নিলে মাইন্ড থেকেও আউট হয়ে গেল। এটাকে বলবো আমরা আউট অফ সাইট আউট অফ মাইন্ড। বুঝতে গেলে ব্যাপারটা? এটা হচ্ছে তাহলে সেন্সরি মোটর এর বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে এডুকেশন, যেটা তোমাদেরকে আগেই বললাম না, তোমাদের স্টেজেস গুলো তোমার কি করবে না পরবর্তী, তোমাদেরকে বারবার বলি আমি সিডিপির এটা হচ্ছে চ্যাপ্টারটা হচ্ছে এটা ফান্ডামেন্টাল বা বেস তোমাদের বলতে পারো। এই বেসটাই তোমাদেরকে কি করবে, এটা ভাববে না কোনো সময় যে এই যে সিডিপি এটা হচ্ছে মাত্র তোমাদের 30 নম্বরের সিডিপি, ভেবে পড়াশোনা করবে না, খুব ভালোভাবে সিডিপিটা পড়বে। কেন? তখন তোমরা সাবজেক্টের প্যাডাগজি পড়বে, তখন কিন্তু এই সিডিপি দিয়েই তোমরা কি করতে পারবে, সাবজেক্টটাকে উদ্ধার করে নিতে পারবে। সাবজেক্টের প্যাডাগজি বুঝতে সুবিধা হবে। তোমরা এই ভাববে না যে সিডিপি তোমার বাকি যে সাবজেক্টের প্যাডাগজি সেখানেও কিন্তু খুব হেল্পফুল, সিডিপি ভালো করে পড়বে। যেরকম ম্যাথ তুমি হয়তো আগে পড়েছো কোনোদিন, সিডিপি যারা হয়তো যারা প্রথম যারা বলতে পারো কম্পিটিটিভ পরীক্ষা বা প্রথম যারা ভাবছো যে আপার প্রাইমারি দেবে, তাদের কাছে হ্যাঁ পড়েছো, টেট বা ডিএলএড এ পড়েছো, এরকম লেভেলের কিন্তু পড়োনি। তাহলে এরকম ভাববে না যে এখানে শুধুমাত্র আমার 30 আছে, এটুকু ভাববে যে এই সাবজেক্টের প্যাডাগজি এটা মাথায় রেখে কিন্তু। তাহলে দেখো আমাদের স্টেজেস অফ ডেভেলপমেন্ট যখন পড়িয়েছিলাম তোমাদের বলেছিলাম যে ইনফ্যান্সি যে স্টেজ, যার ডিউরেশন তোমাদেরকে বলেছিলাম, ডিউরেশনটা মনে আছে তোমাদের?
ইনফ্যান্সির বলো পড়িয়েছিলাম প্রিন্যাটাল, তারপরে তোমাদেরকে বলেছিলাম ইনফ্যান্সি, মনে আছে তোমাদের কারো? 0 থেকে 2। হ্যাঁ, 2 বছর 2 বছর ওই স্টেজের তোমাদেরকে বলেছিলাম যে স্টেজের আর একটা নাম হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম যে একটা হচ্ছে টয় এজ, কারণ বাচ্চারা খেলনা নিয়ে খেলা করে, আর একটা তোমাদেরকে বলেছিলাম যে মানে এজ বলা হয় কেন না, বাচ্চারা কি করে না অনুকরণের মাধ্যমে শিখে। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য, যে অন্যের কাজ অনুকরণ করতে শেখে, অন্যরা যেরকম করছে সেরকম ওইও করবে, দিয়ে ওটাকে শিখে নেই। এটাকেই বলা হয় অনুকরণ বা ইমিটেশন। নেক্সট নেক্সট যেটা হচ্ছে যে এগুলো তোমাদের লাগবে না, যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলোই আমি তোমাদের করাবো। নেক্সট যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, এটা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স, যেটা হচ্ছে বস্তুর স্থায়িত্ব। দেখবে এই স্টেজেই কিন্তু বৈশিষ্ট্য পুরোপুরি বিপরীত। ফার্স্ট তোমাদের বৈশিষ্ট্য বললাম আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে তোর চোখের সামনে থেকে সরিয়ে নিলে তাহলে ও ভাবে যে আর এটা করে না। কিন্তু যখন বাচ্চা বয়স 1.5 বছর পেরিয়ে যায়, 1.5 বছর পেরিয়ে যায়, অর্থাৎ এই যে বৈশিষ্ট্য এটা দেখতে পাবে তুমি 18 মাস বয়স পেরোনোর পর, বা 18 মাস, 1.5 বছর, বা বলতে পারো 18 মাস ইজ যখন কমপ্লিট করে নেই বাচ্চা, তখন কি হয় না, বাচ্চার মধ্যে বস্তুর স্থায়িত্ব বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়। এরকম ধরো তুমি বাজার থেকে বা কোথাও থেকে একটা টয় কিনে নিয়ে আসলে, খেলনা কিনে নিয়ে বাচ্চাকে দিলে, কোন খেললো, খেলার পর দেখছো তুমি যে ও আর কোনো কথাই শুনছে না, খেলনা নিয়েই খেলছে। তো তুমি বাচ্চার কি করলে, টয়টা বাচ্চার কাছ থেকে কিনলে কোথাও লুকিয়ে দিলে, তাহলে বাচ্চার আগের যে তোমাদের বললাম যে 1.5 বছরের আগে বাচ্চারা ভাবতো যে আমাকে দিয়েছিল, টয়টা দিয়েছিল, যতক্ষণ পর্যন্ত দিয়েছিল ততক্ষণ পর্যন্ত ভাবতো যে আছে, ওর কাছ থেকে নিয়ে নিলে ও ভাবতো যে আর পৃথিবী করে না, কোথাও নেই আর। 18 মাস পেরিয়ে যে টয়টা তুমি লুকিয়ে রাখলে, এবার বাচ্চা কিন্তু টয়সটা খুঁজে যে আমাকে টয়সটা দিয়েছিল ওটা কোথাও লুকানো আছে। তার মানে বস্তুর স্থায়িত্ব, অর্থাৎ বস্তুটা যে স্থায়ী, অর্থাৎ টয়টা যে এখনো কোথাও আছে এটা সম্পর্কে ওর নলেজ চলে আসে। সেজন্য ও টয়সটা খুঁজতে যায়, ও কাঁদে কিন্তু যে আমাকে টয়সটা দাও আমি খেলবো। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আগের যে স্টেজ, সেই স্টেজে বুঝলাম যে আউট অফ সাইট আউট অফ মাইন্ডে আমরা বুঝলাম যে ওই সময় মানে যখন বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন কিন্তু ওর ব্রেনের কোনো ডেভেলপমেন্ট হয় না বা মেমোরি থাকে না, মানে যতক্ষণ ওর সামনে ছিল ততক্ষণ পর্যন্ত মনে রাখতে পারলো, তারপর কিন্তু ভুলে গেল। যেরকম একটা গাজনি সিনেমা দেখেছো, 10 মিনিট হয়তো মনে রাখে তারপর ভুলে। তো বাচ্চাদের তার থেকেও কম, মানে যতক্ষণ তুমি দেখেছো ওর সামনে ততক্ষণ পর্যন্ত মনে আছে। তার 1.5 বছরের পর কি হয়, তার মানে 1.5 বছরের পর যখন ওর কাছ থেকে তুমি সরিয়ে নিচ্ছ তবুও ওর মনে আছে যে আমাকে খেলনা দিয়েছিল, যে খেলনাটা কোথাও লুকানো আছে। এখান থেকে প্রমাণ হয় বাচ্চার কিন্তু তৈরি হয়ে গেছে, মেমোরি তৈরি হয়ে গেছে, সেই জন্য ওর স্মৃতি তৈরি হয়ে গেছে, সেই জন্য ওর মনে আছে আমাকে একটা খেলনা দিয়েছিল, খেলতে দিয়েছিল, এটা কোথাও লুকানো আছে, সেই জন্য ও বারবার খুঁজে বা কাঁদে যে আমাকে খেলনাটা দাও। তাহলে এটাই হচ্ছে বস্তুর স্থায়িত্ব। কোনো বস্তু হচ্ছে স্থায়ী। বলো, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। দেখো আমি তোমাদেরকে পড়ে পড়ে পড়াচ্ছি না কেন, এখানে প্রত্যেকটা জিনিস পড়ে পড়ে পড়াচ্ছি না, কারণ বাকি লেখাগুলো যেগুলো লেখা আছে ওটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আশা করি পেয়ে যাচ্ছ, পাচ্ছ না? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেই জন্য যেগুলো এক্সট্রা বলতে পারো ইনফরমেশন সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এগুলো তো তোমরা পাবেই, পিডিএফ আকারে তো পেয়ে যাবে। সেই জন্য যেগুলো এক্সট্রা ইনফরমেশন তোমাদের জানা জরুরি সেগুলো বলে দিচ্ছি। নেক্সট নেক্সট হচ্ছে সেকেন্ড যে স্টেজ, সেটা হচ্ছে অপারেশনাল স্টেজ। এটার ডিউরেশন 2 থেকে 7 বছর। অনেক বইয়ে দেখবে 2 থেকে 6 বছরও দিয়ে থাকে। তো তোমরা
কোনো চিন্তা করবে না, একদম রিল্যাক্সে থাকবে। কোনো পরীক্ষাতে কিন্তু এরকম দেবে না যে এই অপারেশনাল বা প্রাক সক্রিয়তার স্তরের সময়কাল হলো ২ থেকে ৬ বছর, ২ থেকে ৭ বছর, এরকম কিন্তু দেবে না। আর একদম বলতে পারো যে এত ক্লোজ অপশন দেবে না। হয় দিবে ২ থেকে ৭ বা ২ থেকে খুব দিলে ৮ দেবে। ৬-৭ একসাথে দেবে না। কেন কোনো বইয়ে দেখবে তোমরা ৬ বছর থাকে, ৭ বছর। তাহলে দেখো প্রি অপারেশনাল স্টেজ, প্রি মানে তোমরা বুঝতেই পারছো বিফোর। প্রি কথার মানে হচ্ছে কি? তোমরা জানো এটা হচ্ছে একটা প্রিফিক্স, যার কথার মানে হচ্ছে বিফোর মানে আগে। এবার দেখো অপারেশনাল, অপারেশন কথাটার হয়তো তোমরা মিনিং আলাদা আছে। আমি যেটা বলছি এটা মনে রাখবে, এই বুঝতে হবে। অপারেশন লজিক, লজিক যার বাংলাতে আমরা বলি। তাহলে বুঝতেই পারছো যে কথার মানে বললাম তোমাদের যে আগে বিফোর, আর অপারেশনাল কথা তার মানে এই স্টেজ বলা হয় যুক্তির আগের। তার মানে এই স্টেজের বাচ্চাদের মধ্যে লজিক খুঁজে পাবে না, ম্যাজিক খুঁজে। এদের কথাবার্তার মধ্যে লজিক কিন্তু খুব কম থাকে, খুবই কম থাকে লজিক। মানে এদের কথাবার্তার মধ্যে কিন্তু লজিক খুব কম থাকে। এই জন্য এটাকে বলা হয় অপারেশনাল। বুঝতে পারলে তাহলে এই স্টেজের নাম কেন এরকম করা হয়েছে। এই কথার মানে হচ্ছে বললাম তোমাদের বিফোর, অপারেশনাল আমাদের বললাম লজিক। লজিকের আগের স্টেজটাকে আমরা বলবো প্রি অপারেশনাল স্টেজ। এবার দেখো তোমাদেরকে বলেছিলাম যে এই যে স্টেজ, যখন তোমাদেরকে পড়িয়েছিলাম আর্লি চাইল্ডহুড পড়িয়ে দিয়েছিলাম তোমাদের, দিয়ে বলেছিলাম তোমাদেরকে এই স্টেজে বাচ্চারা দেখবে হয় এবারও পটু হয়, মানে খুব কথা বলে, মানে এটা ওটা প্রচুর কৌতূহল থাকে, খুবই কথা বলে। তো এই স্তরে কি হয় না, ভাষার বলতে পারো যে শব্দ ভান্ডার, মানে তোমাদেরকে বললাম যে বাচ্চাদের বলতে পারো ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট দেওয়া দরকার। তাহলে এই স্টেজের বাচ্চারা কিন্তু কথা বলে। এই স্টেজের তার দ্রুত বিকাশ ঘটে, ভাষার দ্রুত বিকাশ ঘটে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট খুব দ্রুত ঘটে। নেক্সট নেক্সট হচ্ছে ইগোসেন্ট্রিজম, এটাকে বলা হয় আত্মকেন্দ্রিক, আত্মকেন্দ্রিকতা বাংলাতে হবে আত্মকেন্দ্রিক। দিচ্ছি আত্ম, এরকম বাচ্চা ভাবে যে আমি যেভাবে ভাবছি, আমি যা ভাবছি অন্যরাও সেরকম ভাবছে। তো এটাকেই বলবো আমরা আত্মকেন্দ্রিকতা। আমি যেটা ভাবছি অন্যরাও সেরকম ভাবছে, অর্থাৎ অন্যের পার্সপেক্টিভ আমরা বুঝতে পারি না। যেরকম এখন আমরা বুঝতে পারি যে অন্যরা কীরকম ভাবছে, আমি কীরকম ভাবছি, বা এরকম বললে অন্যরা কি ভাববে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। বাচ্চাদের ভাবে না, বাচ্চারা ভাবে আমি যেটা ভাবছি অন্যরাও সেটাই ভাবছে, এটা বলা হয় ইগোসেন্ট্রিক। তারপর তারপর নেক্সট বৈশিষ্ট্য অ্যানিমিজম, যেটা বলা হয় সর্বপ্রাণবাদ। এটাকে দেখো জড় বস্তুতে প্রাণ কল্পনা করা, বা এটাকে আমরা যদি সহজ ভাষায় বলি মানে বাচ্চারা ভাবে পৃথিবীতে সব কিছুর মধ্যেই জড়বস্তুর মধ্যেও প্রাণ আছে। সেজন্য একটা এক্সাম্পল যদি দিই তোমাদেরকে, ধরো একটা বাচ্চা ধরো কোথাও ধরো টেবিল বা কোনো চেয়ারে লেগে গেছে, এবার বাচ্চা কাঁদছে। এবার মা বা দাদা ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে দেখবে চেয়ার আমাকে মারলো, বা বলবে যে বেড আমাকে মারলো, টেবিল আমাকে মারলো। তাহলে কেন বলে এরকম? ও ভাবে যে টেবিল, বেড বা চেয়ার এগুলোর মধ্যে কি আছে না প্রাণ আছে, এর মধ্যে প্রাণ আছে। যে তুমি কি করলে, বাচ্চাকে বললে ঠিক আছে বেড মেরেছে, বেডে কি করলে জোরে জোরে মারলে, তো বাচ্চা কি হয়ে যায়, কান্না থেমে যায়। ও ভাবলো আমাকে বেড মেরেছিল, বেডকে দাদা মেরে দিল, বাবা মেরে দিল, হলো ও শান্ত হয়ে গেল।
তার মানে ও বিশ্বাস করে সব কিছুর প্রাণ আছে, এটাকেই বলা হয় অ্যানিমিজম। তাছাড়া ওই এরকমও ভাবে যে পৃথিবীতে যা কিছু আছে সব হচ্ছে মানুষের সৃষ্টি এবং মানুষের আয়ত্তের মধ্যে। ওই জন্য ও কি করে দেখবে মাঝে মাঝে ছোট বাচ্চাদেরকে আমরা বলি না চাঁদ মামা দেখাই, চাঁদগুলো দেখাই, তাহলে চাঁদ দেখাই, চাঁদ নেওয়ার জন্য দেখবে অনেক বাচ্চা আছে দেখবে বলে চাঁদ দাও, চাঁদটা নেবে। তো কেন ভাবে এরকম? ও ভাবে পৃথিবীতে যা কিছু আছে সব হচ্ছে মানুষের সৃষ্টি, মানুষ চাইলেই সব কিছু করতে পারবে, সেজন্য ও চাঁদটা চাই। তারপর দেখো নেক্সট, নেক্সট হচ্ছে কনজারভেশনের সূত্র না বোঝা, ল্যাক অফ কনজারভেশন। ল্যাক অফ কনজারভেশন বললাম এই স্টেজের বাচ্চারা সংরক্ষণের সূত্র বুঝতে পারে না। এরকম সংরক্ষণের সূত্রটা স্টেজে দেখাই তোমার। ধরো এরকম পাত্র আছে, পাত্র চওড়া পাত্র। এবার বাচ্চাকে তুমি কি করলে জুস বড় পাত্রতে, বড় পাত্রতে একটা জুস জুস দিলে। এবার বাচ্চা বলছে আমি নেব না। কেন নেবে না? ও বলছে আমি নেব না কারণ এখানে কি আছে, কম আছে, আমি নেব না, এত কম নেব না, আমাকে আরও দাও। তখন ওর মা বুদ্ধি করলো, কি সরু গ্লাস নিয়ে আসলো বা পাত্র নিয়ে আসলো, এই সেম জুস এখানে ঢেলে দিল, এর হাইটটা অনেকটা বেড়ে গেল, এত দূর। আবার বাচ্চা গ্লাসটা নিয়ে নেই, ভাবে, ও ভাবে এই জুস আর এই জুসের মধ্যে পার্থক্য আছে, এখানে কম ছিল এখানে বেশি আছে। তার মানে তোমাদেরকে একটু আগেই বললাম বাচ্চাদের মধ্যে কি থাকে না, লজিক থাকে না, ম্যাজিক থাকে, বললাম না একটু আগে। তার মানে ও বুঝতে পারে না, কনজারভেশনের সূত্র বুঝতে পারে না সেম জিনিস করা হয়েছে না পাত্র চেঞ্জ করা হয়েছে। এটা চওড়া ছিল এই জন্য এর হাইটটা কম ছিল, এটা ছিল সরু এই জন্য এর হাইটটা বেড়ে গেছে। এটাকেই বলা হয় ল্যাক অফ কনজারভেশন, অর্থাৎ সংরক্ষণ বুঝতে। দেখেছো ব্যাপারটা? বলো বুঝতে পেরেছো? তারপর নেক্সট, হ্যাঁ স্যার, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ। কনক্রিট অপারেশনাল বা ৩ নম্বরটাকে আমরা বলবো মূর্ত সক্রিয়তার মূর্ত সক্রিয়তার মূর্ত সক্রিয়তার প্রত্যেকটার এজ কেন আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, প্রত্যেকটার এজ এই জন্য মেনশন, এর কারণ হচ্ছে যে জিন পিয়াজে এইজের উপর অর্থাৎ বয়সের উপর বেশি বেশি ইম্পর্টেন্স দিয়েছে। এই জন্য আমরা এজ অর্থাৎ বয়সটাকে কিন্তু এত ইম্পর্টেন্স দিয়ে পড়ছি। এই জন্য প্রত্যেকটার বয়স কিন্তু আমি লিখে রাখছি, তোমাদের কিন্তু মনে রাখবে, তোমরা বয়সটাও মনে রাখবে যে কোন স্তরের সময়কাল কত। তাহলে নেক্সট হচ্ছে এবার আমরা কি পড়বো, কনক্রিট। এবার দুটো জিনিস, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তোমরা পড়েছো, একটাকে বলা হয় মূর্ত আর একটাকে বলা হয় বিমূর্ত। বুঝো তোমরা একটু? মূর্ত মানে যা চোখে দেখা যায়, আর বিমূর্ত মানে যা চোখে দেখা যায় না। তাই তো? তাহলে কনক্রিট অপারেশনাল, তাহলে এটাকে বলবো আমরা মূর্ত। আর বললাম তোমাদেরকে অপারেশনাল কথার মানে মনে রাখবে লজিক। এবার দেখো মূর্ত কথাটার মানে আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে মূর্ত, একটা হচ্ছে, তাহলে মূর্ত কি বললাম, যেগুলো আমরা কি করি না, যেগুলো আমরা দেখতে পাই, চোখে আমরা যেগুলো আমরা দেখতে পাই সেগুলোকে বলবো মূর্ত। আর যেগুলো আমরা ইমাজিনেশন করি অর্থাৎ কল্পনা করি সেগুলো হচ্ছে বিমূর্ত। এই জন্য দেখবে এই স্টেজের বাচ্চাদের বইয়ে দেখবে, বললাম যে কনক্রিট স্টেজ, দেখো এই স্টেজের বাচ্চাদের বইয়ে তোমরা
দেখবে অনেক ছবি দেখতে পাবে, বাচ্চাদের বইয়ের মধ্যে অনেক ছবি দেখতে পাবে। কেন? এর বাচ্চারা কল্পনা করতে পারবে না। তুমি ওকে ডগ পড়াচ্ছ বা এলিফ্যান্ট পড়াচ্ছ, ও কিন্তু কল্পনা করতে পারবে না যে ডগ কীরকম হয়, এলিফ্যান্ট কীরকম হয়, বা আমব্রেলা পড়াচ্ছ, ও কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য দেখবে এর বাচ্চাদের বইয়ে প্রচুর পরিমাণে ছবি থাকবে, বা ওকে তুমি কোনো একটা স্টোরি শোনাচ্ছ, কোনো একটা স্টোরি শোনাচ্ছ, ধরো রাজা বা রানী, দেখবে পাশে কিন্তু ছবি দিয়ে দেওয়া থাকে। বাচ্চাদের বই কিন্তু দেওয়া থাকে। এর কারণ হচ্ছে বাচ্চারা, এই স্টেজের বাচ্চারা ইমাজিনেশন, কল্পনা করতে পারে না। ওরা দেখে দেখে কি করে, শেখে। ওই জন্য স্টেজের বাচ্চাদের বইয়ে প্রচুর পরিমাণে ছবি দিয়ে দিয়ে ওদেরকে বোঝানো হয়। দেখবে এখানে ছবিতে দেওয়া থাকে যে গাছে হলো, একটা গাছে ধরো ৫টা পাখি ছিল, আবার ৫টা পাখি বসলো। দেখবে যে পাখি উঠছে, এসে বসলো, এই ছবিগুলো দেওয়া থাকে। কেন? না ওরা ইমাজিন করতে পারে না। ১ম এ ৫টা ছিল, আবার ৫টা আসলো। এরকম আমরা যেরকম মেন্টাল ক্যালকুলেশন করে নিতে পারি, ওরা কিন্তু পারে না। সেইজন্য দেখবে ওরা আঙুল ধরে ধরে ক্যালকুলেশন করে, গুনে। বা দেখবে এভাবে কি করে, লাইন ড্র করে দেখাতে হয়। এর কারণ এই স্টেজের বাচ্চাদের ইমাজিনেশন পাওয়ার কিন্তু অতটা আসে না, যেরকম আমরা মেন্টালি ক্যালকুলেশন করে পারি। সেইজন্য আমরা কনক্রিট এবার দেখো, ফার্স্ট হচ্ছে কনজারভেশন বোঝা। কোনো বস্তুর আকার বা পাত্র চেঞ্জ করলে কি হবে, না হাইট বেড়ে গেল, এই স্টেজের বাচ্চাদের তুমি কিন্তু করতে পারবে না, বোকা বানাতে পারবে না। এবার কিন্তু মা যদি চেঞ্জ করে, ওই যে ছবি তোমাদেরকে দেখালাম, বড় পাত্র থেকে ঢেলে ছোট পাত্রতে দিয়ে দিল, সরু পাত্রতে, আর হাইট বেড়ে গেল, এই স্টেজের বাচ্চারা কিন্তু বুঝে নেবে। এর মধ্যে কিন্তু চলে আসে কনজারভেশনের সূত্রটা, এরা বুঝতে পারে। নেক্সট নেক্সট হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। মানে কনক্রিট চিন্তাভাবনা চলে আসে, মানে ছবি দেখে দেখে এরা লজিক দিতে পারবে। ছবি দেখতে হবে, ইমাজিনেশন করে কিন্তু পারবে না। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন যেটাকে আমরা বলবো শ্রেণী বিন্যাস। ধরো অনেকগুলো এখানে এক্সাম্পল তোমার দেওয়াই আছে, যে তুমি কি করেছো, ফুল নিয়েছো, অনেকগুলো ফুল রেখেছো, তার মধ্যে গোলাপ আছে, কুই আছে, এরকম কি করেছো, না ফুল রেখেছো। বাচ্চারা কি করতে পারবে, এই স্টেজের বাচ্চারা ক্লাসিফিকেশন, গোলাপগুলোকে আলাদা করতে পারবে, আবার জুঁইগুলোকে আলাদা করতে পারবে। বা বাচ্চাদের তুমি কি করেছো, এরকম ধরো ট্রায়াঙ্গেল ড্র করেছো, আরেকটা করেছো চতুর্ভুজ করেছো, একটা সার্কেল করেছো, আবার ট্রায়াঙ্গেল করে, আবার চতুর্ভুজ, ক্লাসিফিকেশন করতে পারবে, যে নাম্বারিং করে দিয়েছো ১, ৪, ৫। তাহলে এই স্টেজের বাচ্চারা কি করতে পারবে, বুঝতে পারবে যে 1 আর 2 এটা হচ্ছে একই শ্রেণী। এটাকেই বলা হয় শ্রেণী। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। নেক্সট নেক্সট হচ্ছে দেখো সেরিয়েশন। সেরিয়েশন ক্রম বলতে দেখো ক্রমবিন্যাস ক্ষমতা, জিনিসকে আকার, সংখ্যা বা ওজন অনুযায়ী সাজাতে পারা। কিরকম আকার সংখ্যায় সাজানো, ধরো এই স্টেজের বাচ্চারা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার তোমরা পড়েছো, তাই তো? মানের ঊর্ধ্বক্রমে সাজানো, নিম্নক্রমে সাজানো, এটা এরা পারে। মানের ঊর্ধ্বক্রমে সাজানো, ছোট থেকে বড়তে যাওয়া এবং বড় থেকে ছোটতে আসা, এগুলো কিন্তু এরা পারে করতে। তারপরে দেখো রিভার্সিবিলিটি বোঝা। রিভার্সিবিলিটি বোঝা, এটার জন্য আমাদের পিয়াজের একটা গল্প শোনায়। পিয়াজের যখন রিসার্চ করেছিলেন, একটা স্টোরি আছে যে পিয়াজে কি করেছিলেন, একটা বাচ্চাকে, এখানে পিয়াজের বাড়ি, ধরো পিয়াজে কি করেছিলেন, এটা হচ্ছে তোমার যে গল্পটা শোনাচ্ছি, এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজের গল্প, ওখানে কিন্তু বলিনি তোমাদেরকে, বলে দিচ্ছি। কি করেছিলেন, পিয়াজে বাড়ি থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে গেলেন, রাস্তাটা ছিল এরকম এরকম হয়তো আঁকাবাঁকা রাস্তা, দিয়ে তুমি স্কুলে বাচ্চাটাকে দিলেন। এবার বাচ্চাকে বললেন, ঠিক আছে আমি তোমাকে কি করলাম, স্কুলে রেখে গেলাম, তুমি কি করবে না, যখন স্কুল ছুটি হবে তুমি আসবে।
এবার এদিকে বাচ্চা বলছে বলছে জানো, স্কুলে রেখে গেলে অর্থাৎ বাড়ি থেকে স্কুলে নিয়ে আসলে সেই রাস্তাটা তো দেখালে, তো স্কুল থেকে বাড়ি যায় ওই রাস্তা তো আমি জানি না। তার মানে ভাবো এরকম কথা। ও বাচ্চা বলছে, দিন পেঁয়াজে বললেন ওকে যে আমি তোমাকে রাস্তা দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে, স্কুলে রেখে গেলাম, এবার তুমি কি করবে, বাড়ি চলে আসবে। এবার বাচ্চা বলছে জিন পেঁয়াজেকে, তো আমাকে দেখালে বাড়ি থেকে কোন রাস্তা দিয়ে আসতে হয়, তো স্কুল থেকে বাড়ি কোন রাস্তা দিয়ে যেতে হয় এটা তো তুমি দেখালে না। তার মানে এরা রিভার্সিবিলিটি পারে না, রিভার্সিবিলিটি পারে না। আরেকটা রিভার্সিবিলিটির উদাহরণ আছে। তাহলে এই স্টেজের এটা বুঝতে পারে না, তাহলে কোন স্টেজে বললাম, প্রি অপারেশনাল স্টেজে। রিভার্সিবিলিটি বুঝতে পারে কোন স্টেজে, বুঝতে পারে রিভার্সিবিলিটি বুঝতে পারে কনক্রিট অপারেশনাল স্টেজে এরা রিভার্সিবিলিটি বুঝতে পারে। কিরকম, এরকম বুঝতে পারে যে এই যে এখানে উদাহরণ দিয়েছি তোমাদেরকে, ধরো 8+3 কত হয়, হ্যাঁ 11, এটা হয় তো 11 হয়। তাহলে 11 থেকে আমরা যদি কি করি না 3 সাবট্রাকশন আসবে, আসবে, এগুলো এরা বুঝতে পারে। বা ইরিভার্সিবিলিটির আরেকটা উদাহরণ হচ্ছে, দেখেছো, উদাহরণটা পড়েছো হয়তো আশা করি, যে জল জমে কি হয়, জল জমে বরফ হয়, আবার বরফ গলে কি হয়, জল হয়। এটা হচ্ছে কি রিভার্সিবল প্রক্রিয়া। রিভার্সিবল এই স্টেজের বাচ্চারা বুঝতে পারে। নেক্সট নেক্সট হচ্ছে সিস্টেমটাকে বলা হয় ফর্মাল, যেটাকে বলা হয় যৌক্তিক সক্রিয়তার স্তর, যার এজ হচ্ছে 11+। মানে তোমার বলতে পারো যে 11-র বেশি। 11-র বেশি বলতে এই স্টেজের পর কিন্তু যে বলেছেন যে তোমার বলতে পারো 11+। এরপর কি হয়, এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। তো তোমরা যখন প্রাইমারি টিচার হবে তোমরা পড়াবে কোন ক্লাসকে, 6, 7, 8, তাই তো, 6, 7, 8 এটাই এখন আপার প্রাইমারির সিলেবাস, ধরো আপার প্রাইমারির ক্লাস। কারণ 5কে কিন্তু ক্লাস 5কে কিন্তু করা হয়েছে না, এখন প্রাইমারির অন্তর্ভুক্ত। দেখো এবার দেখো কি হয় এদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্ক, বিমূর্ত বিমূর্ত। আর একটা এক্সাম্পল দিয়ে দাও তাহলে তোমরা, ধরো এক্স গ্রেটার দেন ওয়াই, আবার বলছে ওয়াই গ্রেটার দেন, তাহলে এক্স আর জেড এর মধ্যে কিরকম সম্পর্ক। তো তোমাকে পড়াতে হবে ধরো একটা আপার প্রাইমারির বাচ্চাকে বা ছোট একটা বাচ্চাকে, গ্রেটার দেন পাচ্ছে না, ইমাজিনেশন করতে, ধরো যে ও ছিল কোথায় না এর আগের স্টেজ যেটা তোমাদের করালাম কনক্রিট স্টেজ। এবার এই স্টেজের বাচ্চারা এটা কিন্তু কি করতে পারবে না, সলভ করতে পারবে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং চলে আসে। কিরকম, এই স্টেজের বাচ্চারা আমরা যেরকম ভাবলাম, মানে ভাবো ওয়াই এর থেকে বড়, আবার ওয়াই জেড এর থেকে বড়, তো আমরা সরাসরি বলে দেব যে এক্স হচ্ছে জেড এর থেকে বড়, জেড এর থেকে বড়। তার মানে এই যে ইমাজিন করলাম, আমরা ইমাজিন করলাম, এটা করতে পারছি। আগের স্টেজের বাচ্চারা পারবে না। কিভাবে করবে, এদেরকে কিভাবে তুমি বুঝাবে, তুমি যদি টিচার হও, অ্যাজ এ টিচার তুমি কি করে বুঝাবে, তুমি 3টা লাইন ড্র করে নেবে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। এবার এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এবার বাচ্চা যদি লাইনটা তুমি ড্র করে দাও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে, বাচ্চাকে বলবে, বাচ্চা তখন তোমাকে বলে দেবে লাইনটা দেখে যে জেড থেকে হচ্ছে এক্স বড়, এই লাইনটা দেখে বলতে পারবে। অ্যাবস্ট্রাক্ট স্টেজ যখন থাকবে এইভাবে বলতে পারবে, বা এইভাবে তোমাকে অ্যাজ এ টিচার বোঝাতে হবে। যখন ফর্মালে চলে আসবে তখন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আসে, তখন এই লাইনটা আমরা মেন্টালি নিতে পারবো বা মেন্টালি আমরা বলে দিতে পারবো। এক্সটা যদি ওয়াই থেকে বড় হয় আর ওয়াই যদি জেড থেকে বড় হয়, তাহলে এক্স আর বলে দিতে পারবো।
অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং চলে আসে, সরাসরি ওদেরকে চোখে দেখাতে হবে না, ছবি এঁকে এঁকে দেখাতে হবে না, ও ইমাজিনেশন পাওয়ার কিন্তু ওর চলে আসে। নেক্সট নেক্সট হচ্ছে হাইপোথেটিক্যাল রিজনিং, মানে সম্ভাব্য নির্ভর চিন্তা, মানে মানে সম্ভাব্য কি হতে পারে এগুলো, যদি, ঠিক আছে, এরকম ইফ, মানে যদি এরকম ভাবনা চিন্তা চলে আসবে, সম্ভাব্য রিজনিংটা চলে আসবে, হাইপোথেটিক্যাল রিজনিং, যে ও চলে আসবে এরকম, এরকম ভাববে আমি আর একটু ভালো করে পড়তাম, এরকম চিন্তা ভাবনা কিন্তু ওর চলে আসবে, বা আরো একটু যদি আমি ভালো করে পড়াশোনা করি তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারবো। নেক্সট ডিডাকটিভ রিজনিং, ডিডাকটিভ রিজনিং এটা হচ্ছে নির্ণায়ক যুক্তি। আচ্ছা, ডিডাকটিভ আর একটা হচ্ছে আমরা ইন্ডাকটিভ, তাই তো? একটা হচ্ছে ডিডাকটিভ আর একটা হচ্ছে ইন্ডাকটিভ। ডিডাক্ট করা মানে হচ্ছে ছোট করা, আর ইন্ডাক্ট করা মানে বড় করা। তো এটা নিয়ে একটা ক্লাস আছে যেহেতু, সেই জন্য তোমাদেরকে বলবো পরের যে ক্লাসটা আছে, তো আমি ডিডাকশনটা নিয়ে ডিসকাশন করেছি, জন্য তোমরা মনে রাখবে শুধু ডিডাকশন করা মানে কোনো কিছুকে ছোট করা, আর ইন্ডাক্ট করা মানে হচ্ছে বড় করা। তাহলে সাধারণ নীতি থেকে আমরা কোথায় যাই না, কোনো সিদ্ধান্তে পৌঁছাই, তাই তো? আমরা কোনো কনক্লুশনে পৌঁছাই, মানে আমরা ছোট করছি, যে অনেক সাধারণ নীতি আছে যেগুলোকে আমরা কি করছি না, সাধারণ নীতি থেকে একটা নির্দিষ্ট কোনো কনক্লুশনে পৌঁছাচ্ছি, এটাকে বলবো আমরা ডিডাকশন। আর একটা নির্দিষ্ট কনক্লুশন থেকে যখন একটা আমরা কি করব না, জেনারেল একটা থিওরি বানিয়ে দিব, সেটাকে বলবো আমরা ইন্ডাকশন। এটা নিয়ে একটা ক্লাস আছে, মানে তোমাদেরকে আরো ভালোভাবে পড়ে। নেক্সট হচ্ছে ফিউচার ওরিয়েন্টেশন, মানে হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, তাই তো? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এরকম পরিকল্পনা যে স্টেজের বাচ্চারা ভাবে, ও শ্রমিকটা খুব ভালোভাবে দেবো, চেষ্টা দেবো, আমি লাইনে যাবো, আমি করবো এমবিবিএস, বা কেউ ভাবে যে আমি কি করবো না ইঞ্জিনিয়ারিং যাবো, কেউ ভাবে টিচিং প্রফেশনে, এরকম কিভাবে ফিউচার ওরিয়েন্টেশন বাচ্চাদের চলে আসে। তারপর দেখো মোরাল অ্যান্ড আইডিয়ালিস্টিক, মানে বলতে পারো এই বাচ্চাদের মধ্যে কি চলে আসে, নৈতিকতা চলে আসে, আদর্শগত চিন্তা চলে আসে, বাচ্চারা বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল। এই যে ভাবনা, এই ভাবনাটা যাদের মধ্যে চলে আসে মোরালিটি আছে, ওই জন্য যার মধ্যে মোরালিটি আছে তো ভুল কাজ কম করবে। কারণ এবার এবার তোমরা বলতেই পারো যারা বড় হয়ে যায় তারাও তো করে, আলাদা ব্যাপার, এরা মানে যারা করে ওরা তো জেনেই করে। এই স্টেজের বাচ্চাদের ক্ষেত্রে এর মধ্যে মোরালিটি চলে আসে, এরা বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল, এটাকেই বলবো আমরা মোরালিটি। এবং আইডিয়ালিস্টিক, এটা তো বলে দিলাম। নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে এডুকেশনাল ইমপ্লিকেশন। ক্লাসটা অনেকটা বড় হয়ে গেল, তো তোমাদেরই উপকার হবে, কারণ যত তাড়াতাড়ি আমরা সিলেবাস শেষ করে দেব তত তাড়াতাড়ি আমরা কি করতে পারবো না, রিভিশন করতে পারবো মক অ্যাটেম্প্ট, তাই তো? তো এডুকেশনাল ইমপ্লিকেশন এটা পড়িয়ে দেবো আজকেই, ঠিক আছে? তো আছো তো তোমরা, রেডি আছো তো? বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। আপনি পড়ান। হ্যাঁ, তাহলে দেখো এডুকেশনাল ইমপ্লিকেশন মানে শিক্ষাগত গুরুত্ব। তোমাদেরকে প্রথমেই বললাম, যখন দিন পেঁয়াজে পড়ালাম তখন তোমাদেরকে বললাম যে পেঁয়াজে কি করেছেন, ভয়েসের উপর খুব ইম্পর্টেন্স দিয়েছেন, মানে ভয়েসকে খুব গুরুত্ব দিয়েছেন। সেই জন্য তিনি প্রথম বলেছেন বাচ্চাদেরকে বয়স অনুযায়ী পড়াতে হবে। এটা কিন্তু আমাদের যে এডুকেশনাল মানে মানা হয়। দিন পেঁয়াজের অনেক সমালোচনা আছে, তো এটা মানা হয় কি, দেখো দেখো যে বয়স অনুযায়ী শিক্ষাদান, বয়স অনুযায়ী শিক্ষাদান মানে কোন স্টেজের বাচ্চার কোন ডেভেলপমেন্টটা হয়, সেই জন্য তোমাদেরকে বললাম যে কনক্রিট স্টেজের বাচ্চাদেরকে তুমি এমন প্রবলেম সলভ করতে বলছো যেটা অ্যাবস্ট্রাক্ট হয়তো এর মধ্যে আছে, থিঙ্কিং এর মধ্যে, তাহলে কিন্তু ও পারবে না। সেই জন্য যে বলেছেন বাচ্চাদেরকে কী করতে হবে, শিক্ষাদান করতে হবে, তাদের যে এডুকেশন বলতে পারো কারিকুলামটা তৈরি করতে হবে বা পাঠ্যপুস্তকগুলো তৈরি করতে হবে, সেটা তাদের বয়স অনুযায়ী বলেছেন। প্রথম কথা বলেছেন যে বয়স অনুযায়ী শিক্ষাদান। এবার দেখো
তোমাদেরকে বললাম যে এই কথাগুলো যেগুলো আমি তোমাদের জন্য কন্টেন্ট রেডি করেছি এগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে সব ক্লাসকে কিন্তু তোমরা পেয়ে যাবে, এটা নিয়ে কোনো চাপ নেই। এগুলো এক্সট্রা ইনফরমেশন। তারপর দেখো কার্যকর অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা, লার্নিং বাই ডুইং, তাই তো? এখানে দেখো শুধু মুখস্থ নয়, হাতে কলমে কাজ করার সুযোগ দিতে হবে। উদাহরণ, বিজ্ঞান শেখাতে পরীক্ষা, গণিতে বাস্তব বস্তু ব্যবহার করতে হবে। জিন পিয়াজে কি বলেছেন? বাচ্চারা নিজে করে করে শিখবে, তাই তো? তোমাকে অ্যাজ এ টিচার বলেছে তুমি হচ্ছে ওর ফ্যাসিলিটার। তুমি ভাববে না যে একটা বাচ্চাকে আমি সব কিছুই শেখাবো, একটা বাচ্চার সব নলেজ আমি তৈরি করব, এরকম কিন্তু করতে পারবে না। তুমি কি করবে? বাচ্চাকে হেল্প করবে, করে করে নিজে করে করে, তাই বলতে। তারপর দেখো আবিষ্কারমূলক শিক্ষা, যেটা হচ্ছে ডিসকভারি লার্নিং, আগেই বলে দিয়েছি। এই জিন পিয়াজে কি বলেছেন? বাচ্চারা হচ্ছে একটা লিটল সায়েন্টিস্ট। সায়েন্টিস্টরা যেরকম নতুন নতুন কিছু আবিষ্কার করে, বাচ্চারাও সেরকম নতুন কিছু আবিষ্কার করে। সায়েন্টিস্টরা যেরকম ভুল থেকে কারেকশন করে, বাচ্চারাও ভুল থেকে কারেকশন করে শিখে। জন্য এটা বলা হয়েছে দেখো আবিষ্কারমূলক শিক্ষা, যেটাকে বলা হয় ডিসকভারি লার্নিং। বলছে পিয়াজে দেখো শিক্ষক জ্ঞান বুঝে দেবেন না, বরং প্রশ্ন করতে, বুঝতে এবং আবিষ্কার করতে উৎসাহিত করবেন। ওই জন্য অ্যাজ এ টিচার কি করবে তুমি? তুমি একটা ধরো কোনো কিছু কি করলে, ধরো একটা প্যারাগ্রাফ বা প্যাসেজ পড়ালে, বাচ্চাদেরকে এভাবে জিজ্ঞেস করতে পারো, বলো তো এই প্যাসেজ থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে? একটা কোয়েশ্চেনগুলো লিখো তো, 5টা কোয়েশ্চেন লিখো এই প্যাসেজ। এরকম করে আমরা পড়াই না, পড়াই না। ওকে কোয়েশ্চেন তৈরি করি, আমরা কোয়েশ্চেন বাচ্চাদেরকে লিখিয়ে দিই, ওরা আনসার করে নিয়ে আসে। ক্রিয়েটিভিটি বাড়ার জন্য কি করতে হবে? অ্যাজ এ টিচার একটা প্যাসেজও পড়লো, ওকেই বলবে তুমি 5টা কোয়েশ্চেন। নেক্সট নেক্সট হচ্ছে দেখো সামাজিক মিডিয়ার গুরুত্ব, গ্রুপে কাজ করা, আলোচনা, সহপাঠীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে কিছু নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করে। মানে আমরা বলি গ্রুপ ওয়ার্ক যদি করো, সহপাঠী অর্থাৎ পিয়ার্সদের সাথে ডিসকাশন করো, হয় আমার বলতে পারো। তারপর ভুল করার সুযোগ দেওয়া, দেখো অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশনের মাধ্যমে শিখে, তাই ভুল করতেও দেওয়া উচিত, কারণ ভুল থেকে শেখা যায়। তোমাদেরকে বললাম যে ওর মা দেখালো বিড়াল, ও ভুল করে গিয়ে বলল কুকুরের বাচ্চা, সে এক চড় মেরে দিলে আমার বাচ্চাকে, তাহলে পরের বার কিন্তু ও আর বলবে না, ওকে জিজ্ঞেস করলেও ও কিন্তু আর আনসার দেবে না, ভুলটাও বলবে না। বা তুমি তোমার ফ্রেন্ড দেখবে অনেক টিচারদের এমন করে ভয় দেখান, সবাই কিন্তু ভয়ে ভয়ে ক্লাসে থাকে। আর আনসার হয়তো অনেক বাচ্চা জানে তবুও দিতে যাবে না, করে না, ভয় করে, ভুল হয়ে স্যার মারবে, না বলাই ভালো। তাহলে এরকম পরিবেশ রাখা উচিত, করা উচিত না, ভুলটাও জেনে বাচ্চা শেয়ার করতে পারে, মতামতটা জানতে পারে, যে তোমরা বলো, ট্রায়াল করো, চেষ্টা করো, ভুল হলে তো আমি ঠিকটা বলে দেবো, এতটুকু তোমাকে ফ্রিডম কিন্তু দিতে হবে। তারপর দেখো ব্যক্তিগত পার্থক্যের প্রতি সচেতনতা, এটা তোমাদের বিকাশেই পড়িয়ে দিয়েছি যে প্রত্যেকটা বাচ্চা মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। মানে তোমাদেরকে বলেছিলাম যে পার্সেন্ট টু পার্সেন্ট কী হয়, বা প্রত্যেকটা বাচ্চার মধ্যে কী বললাম যে বিকাশের যে রেট বা গতি সেটা কি হয়, আলাদা আলাদা হয়। এই জন্য তোমার ক্লাসের সব বাচ্চাই কী করতে পারবে না, তোমার যে পড়াশোনা সেটা বুঝতে পারবে, বা পড়ানোর যে ধরো যে তুমি একবার পড়ালে হয়তো অনেক স্টুডেন্ট আছে, আর অনেক স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট পারলো না, তার মানে কি তাদের ডেভেলপমেন্ট রেট তাদের থেকে কম। তোমাকে অ্যাজ এ টিচার বুঝতে হবে যে ডেভেলপমেন্ট রেট যেহেতু কম, এর যেহেতু বিকাশের গতি কম, ভালোভাবে সময় দিতে, স্লোলি বলতে হবে। না তো অনেক টিচার তোর দ্বারা হবে না, পারবি না, বলা উচিত নয়। তো আশা করি তোমরা বুঝে গেলে। তাহলে নেক্সট ক্লাসে আমরা পড়বো পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। আর আমরা প্রথমে কনসেপ্ট পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে, তারপরে এমসিকিউ। ফলে কি হচ্ছে, তুমি প্রথমে তোমার যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করে নিলে, তারপর যখন তুমি সলভ করবে তোমার খুব সুবিধা হবে। আশা করি তোমরা বুঝে গেছো ব্যাপারটা, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আর তোমাদের কোনো সমস্যা, বলো।
না স্যার। বলো ক্লাসটা কেমন লাগলো, বলো কোন থেকে বলবে। কোনো স্যার যদি ভালোই লাগছে। কোনো যদি ইস্যুস থাকে তাহলে সেটাও বলবে, তাহলে পরবর্তীতে যেন ইমপ্রুভমেন্ট করা যেন। বলো। স্যার বলছি আপনি যতটা পর্যন্ত পড়িয়েছেন এর মধ্যে কোনো মক তৈরি করে দেওয়া যায়, হ্যাঁ মানে তাহলে আমাদের একটু প্র্যাকটিস হয়ে যেত আর কি। হ্যাঁ করাবো, আমাদের যতটা হয়ে যাবে। হ্যাঁ আমি তোমার কাজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তারপরে পড়াবো ভাইগটস্কি, তারপরে পড়াবো কোহলবার্গস, যে এটা যতটা হলো কোহলবার্গস পর্যন্ত ওটা নিয়ে একটা মক হবে। ঠিক বুঝলে? আছে স্যার। আর টপিক ওয়াইজ তো সেই জন্য এমসিকিউ করিয়ে দিচ্ছি। এবার মকের জন্যও তোমাদের কিন্তু এমসিকিউ কালেকশন সেটা রেখেছি, যেটা এখানে করাচ্ছি না। তোমাদেরকে যে মক টেস্ট হবে এখানে দেখো পুরো কনসেপ্ট বিল্ড করিয়ে দিচ্ছি তোমাদের, মানে কনসেপ্টের উপরেও কিন্তু কিছু কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে। এখানে যে কোয়েশ্চেন যে এমসিকিউ করাচ্ছি মকে তোমরা 50% এখান থেকে পাবে, আর 50% আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে দেবে। তাহলে খুব সুবিধা হবে তোমার, বুঝলে? কারণ হ্যাঁ স্যার। তোমাদেরকে বলবো যে প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্স কি, এটা তোমাদের একটা ভিডিও নিয়ে আসছি, সিলেবাস এবং আমাদের যে প্রিভিয়াস ইয়ার কীভাবে তোমাদেরকে সিডিপি বা অন্যান্য সাবজেক্ট কীভাবে পড়তে হবে, এটা কীরকম স্ট্র্যাটেজি রাখবে সেটা নিয়ে একটা ভিডিও কিন্তু আমি করবো, ইউটিউবে দেবো। তোমরা আশা করি তোমাদের হবে ভিডিও। এটাই ছিল আজকের ক্লাস। স্যার বলছিলাম যে স্যার কোশ্চেনগুলো কি স্যার ইংলিশে মানে দেওয়া যাবে, মানে বাংলাতেও থাকবে ইংলিশেও থাকবে? মকে থাকবে ওটা, আচ্ছা স্যার। মক টেস্টে ঠিক থাকবে, আছে। একদিকে থাকবে বেঙ্গলি একদিকে থাকবে ইংলিশ, যেভাবে তোমাদের কোয়েশ্চেন হয়, আমাদের এক্সামের যে ওকে। কোয়েশ্চেন হয় একদিকে থাকে বেঙ্গলি একদিকে থাকে তোমাদের ইংলিশ, মানে মকে করে দেওয়া আছে ওটা, মক ওভাবেই সে। ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ স্যার।